প্রথম কথা হচ্ছে, আমি যেটা বুঝলাম, এটি একটি নতুনভাবে মাধববাবু উত্থাপন করেছেন। এটা অনেক জটিল প্রশ্ন, অনেক আলোচনার বিষয় থাকবে। অনেকটা সমাজতান্ত্রিক ধাঁচের উপরে ভিত্তি করেই এটার বক্তব্য বা পেশ করেছেন বা প্রবক্তারা। এটা আরো বেশি করে বিশ্লেষণ করতে হবে। অনেকগুলো বিষয়ও আছে এর মধ্যে। ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে অত্যন্ত সমস্যা, এখানে ব্যক্তি স্বাধীনতা আর ক্ষেত্রে অনেকটা আঘাতপ্রাপ্ত। কেন একটা জাল বিস্তার করে জালের মধ্যেই যেন সবাইকে ধরে রাখা সমাজতান্ত্রিক কৌশলের মধ্যেই পড়ে। যাকে সেই বিষয় নিয়ে অনেকে পরে আলোচনা করা যাবেন, গুণী ব্যক্তিরা ভাববেন, ওদের লেখা আছে, বইটই যারা আছে পড়বেন। তো ভালো করে বলুন যে এখানে আঘাতপ্রাপ্ত কোথায় হচ্ছে স্বাধীনতা। আমি যদি মনে করি ব্যক্তি তার ইচ্ছে অনুযায়ী জীবনযাপন করবে, তো ওপেন করে দেয়, মুক্ত করে আমি দেয়। যেটা বললাম যে আমি যদি ভাবি কালকে একক এই ব্যবস্থা, আমার পয়সা আছে, আমি লন্ডনে যাব, কিন্তু আমি যখন অ্যাপিল করবো সরকারের কাছে, আমাকে অ্যাপিল না গ্যারান্ট নাও করতে পারে। কেন গ্যারান্টি করবে না? আমি যাবো, দেবে না, নাও দিতে পারে, দেবার তো গ্যারান্টি নেই। আমাকে যদি বলা হয় যে আমি ব্যক্তিগতভাবে লন্ডনে বেড়াতে যাব, তো সেই আমাকে জিজ্ঞেস করতে পারে তো যে তুমি কেন যাবে, কোন কারণে যাবে। আমি পড়াশোনা করতে যাচ্ছি, আলো করতে পারে। ব্যক্তি হিসেবে বলতে পারে একটা 10 জনের গ্রুপ বেড়াতে যাবে, ভাই 10 জনে মিলে যাবে। আমি বলবো একা গিয়ে 5 স্টার হোটেলে থাকবো, সব খরচ সরকারকে দিতে হবে, নাও দিতে পারে। আপনাকে এখন আমার সেলফ রোজগারে আমি যে কোনো জায়গায় যেতে পারি। আমি একটা বিমান কিনতে পারি, আমি যদি বললাম একটা বিমান কিনে দাও, নাও দিতে পারি। আপনি যে নাও দিতে পারে এটা কেন বলছেন? না, আমি বলছি যে দেবের আর অ্যাসুরেন্স নেই তো, তাহলে তো বলতে হবে। অ্যাসুরেন্সটা কেন নেই? হ্যাঁ, তাহলে বলতে হবে যে কেউ যদি একটা বিমান কিনতে চান ব্যক্তিগত ব্যবহার, আমরা তাকে এই সমস্ত ব্যবস্থা একটা বিমানও দেওয়া হবে, এটা বলতে হবে তো। আমি সেই জন্যই বললাম, এর মধ্যে অনেক বিচ্যুতি বেরোতে পারে, ত্রুটি বেরোতে পারে, কিন্তু এটা যারা এসছেন দর্শক মণ্ডলী বা শ্রোতা মণ্ডলী, বুদ্ধিমান ব্যক্তিত্ব, তারা এটার উপর আরো বেশি করে পড়াশোনা করুক, রিসার্চ করুক, অসুবিধা নেই তো কিছু। এটা আমার মনে হয়েছে, সেদিক থেকে বললাম। এবং ইডিওলজির প্রশ্ন আছে। আমি ধরো মার্ক্সবাদী বিশ্বাসী, উনি হয়তো গান্ধীবাদীতে বিশ্বাসী। এতে মতাদর্শগত দ্বন্দ্ব হতে পারে, সব তো এক জায়গায় থাকতে পারে না, সেগুলো থাকবে। আমি সেই জন্যই বললাম যে এর মধ্যে অনেক সমস্যাও আছে। একটা বিষয় বলা যেতে পারে যে হ্যাঁ, একটা বেঁচে থাকার ক্ষেত্রে একটা ধাঁচা তৈরি করতে পারে, সেখানে ওনারা সুযোগ সুবিধা পেতে পারে, ন্যূনতম সুযোগ সুবিধে হতে পারে। এখন যে ডিজিটাল সিস্টেম চালু হয়েছে, সেক্ষেত্রে হয়তো এখনো পরিপূর্ণ হলে খানিকটা যেটা হচ্ছে, অর্থ আমার কাছে থাকতেই পারে। কত অর্থ সরকার জানতে পারে, যেটা বলছিল যে কার কত টাকা জানতে পারে না। সমগ্র ডিজিটাল করে দিলে আমার 50 কোটি আছে, আমি জানতে পারবো গভর্নমেন্ট। সেটা হয়তো এই মুহূর্তে সম্ভব না। তো আমি বললাম একটা সমাজতান্ত্রিক ধাঁচের ব্যবস্থার মধ্যে ভাবনা আছে। যাক, এটা আপনারা অন্য যারা আছেন, আপনারা আলোচনায় অংশগ্রহণ করুন আর এগিয়ে নিয়ে যান আলোচনাটা। ভবিষ্যতে আরো বেশি করে এ বিষয়ে চর্চা হবে, অন্যান্য মতবাদগুলোও আছে। আচ্ছা, আমি একটু যুবদের দিয়ে শুরু করতে চাইছি। আমাদের যুব বলতে এখানে আমি আমাদের যতগুলো ছেলে এসছেন, তার মধ্যে সব থেকে ছোট মনে হচ্ছে দেবকল্পকে। আমার মনে হচ্ছে সব থেকে ছোট, কনিষ্ঠ। তা আমি কনিষ্ঠকে দিয়ে শুরু করাই। মাধববাবু বলার পর এটার উপরে শুনে তোমার কি মনে হয়েছে, তারপরে এখানে যারা আছেন বলবেন। রথীনদা রয়েছেন, বিশিষ্ট সমাজকর্মী, বলবেন। আর উনি এসছেন, বলবেন। তুমি শুরু করো ভাই। তো আমি প্রথমত এই যে সম্পূর্ণ সমাধান যে হেডলাইনটা, এইটার সাথে খুব কানেক্ট করি। বিশদে আমি যাচ্ছি, কিন্তু আমি মনে করি যে একটা মানে বড় এবং একটা কমপ্লিট সলিউশন সবকিছুর, যে এখন যে সমাজের যে প্রবলেমগুলো আছে তার একটা বড় সমাধানের খুব দরকার। সেই জন্য এইখানে যে উদ্যোগটা মাধব নিয়েছে এবং সবাই যে আমরা জড়ো হয়েছি, সেটাকে প্রথমেই সাধুবাদ জানাচ্ছি। এবার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মানে সমস্যা যেগুলো সমাজে আছে তার একটা বড় অংশ মূলত অর্থনীতির সাথে যুক্ত। মানে অর্থনীতি দিয়ে যুক্ত, আর বাকিটা হচ্ছে মানুষের মনে বা মননে চেতনায় কিছু ভুল চিন্তা ভাবনা, যেটা এই সমাজ থেকেই এসছে, সমস্যা সৃষ্টি করে। আর বাকিটা হচ্ছে অর্থনৈতিক। তো এই দুটো যদি ঠিক করা যায়, যে অর্থনীতিতে যেটা এই সম্পূর্ণ সমাধান ব্যবস্থা বলছে, যে মানে এমন একটা ব্যবস্থা তৈরি করা যেখানে আমাদের যা যা ডিমান্ড, 100% ডিমান্ড, সেটা আমরা রাখবো এবং সেটা
ফেরত ঘুরে আসবে, সেইটার সেই সেই ব্যবস্থাটাকে আমি স্বাগত জানাই। তবে কয়েকটা ব্যাপারে আমি ডিফার করছি, যেমন মুদ্রা বিলোপের যে নীতিটা, এইটা আমি মানে অর্থনীতি নিয়ে যেটুকু পড়েছি তাতে বলতে পারি যে অর্থনীতির একটা যাত্রাপথ আছে। একদম প্রথমে ছিল বার্টার সিস্টেম, যেখানে জিনিস আমরা এমনি এক্সচেঞ্জ হতো, একটা জায়গায় সবাই জড়ো হতো, হাটে হতো। তারপর এলো কড়ি, পাতা বা কিছু কিছু ছোট ছোট জিনিস দিয়ে এক্সচেঞ্জ, তারপর এলো কয়েন, তারপর এলো নোট, আর এখন ভবিষ্যতে যেটা আসছে সেটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি বা ডিজিটাল কারেন্সি। কিছুটা এসেই গেছে, এই যে আমরা অনলাইন পে করছি সেটা এসে গেছে, আর ওটা কারেন্সি আকারেও আছে, বিটকয়েন এগুলোকে বলে আছে, সেগুলো আস্তে আস্তে আরো উন্নত প্রপার ওয়েতে আসছে মানুষের কাছে। তো আমি মনে করি মানে মানে এই যে অর্ডার করার পোর্টাল সিস্টেমটা সেটা খুব ভালো, সেটা বাস্তবে এখন মানে প্রাইভেট হাতে আছেও। যেমন আমরা যে ফ্লিপকার্ট বা ইয়েতে অর্ডার করি, সেখানেও কিন্তু আমরা অর্ডার করতে পারি, যে আমার সেই ব্যবস্থাটা অলরেডি কিছুটা আছে, সেটা একটা ব্যক্তি নিয়ন্ত্রণ একটা অন্য স্ট্রাকচারে আছে। মাধবরা ওটাকে পুরোপুরি একটা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে 100% লোককে দেওয়ার কথা বলছে আর ব্রড সেন্সে। কিন্তু এটা যে 100% সম্ভব তার উদাহরণ সামনেই আছে, যে ফ্লিপকার্ট বা এগুলোতে অর্ডার করতে পারছি। কিন্তু মুদ্রাটাকে বিলোপ না করে মুদ্রাটাকে মানে এমনভাবে সবাইকে দেওয়া যাতে তার কনজিউমার নিডটা 100% ফুলফিল হয়, মানে গ্রাহক পরিষেবা নেওয়ার জন্য 100%, মানে সেটাও সম্পূর্ণ সংস্থান ব্যবধানের মধ্যেই সম্ভব। মানে অর্থনীতিটাকে যদি এমনভাবে চালনা করা হয় যে একটা মানে প্রত্যেক মানুষ যেটা বললো, যে শিক্ষা মডেল নিয়ে যেটা বললো, 15 বছরের পর থেকে 5 বছর ট্রেনিং এর পর যখন কাজে জয়েন করব, তখনই যদি মানে আমি শুধু অর্ডার করব আর ফ্রিতে জিনিসটা আসবে এরম না করে, আমার ওই কাজটার বিনিময়ে এমন একটা অর্থ দেওয়া হবে যেটা একদম আমার সমস্ত নিডকে সাফিসিয়েন্ট করবে, এবং পুরো অর্থনীতিটাই প্ল্যান্ড হবে, যেখানে সার্কুলেশন অফ ক্যাপিটালটা একদম ঠিকঠাক হবে। সেই রকম যদি বানানো যায় তাহলে আমার মনে হয় এটা আরো ব্যাপক হবে। মানে এখন সম্পূর্ণ সরঞ্জাম ব্যবস্থাটা একটা শুরু স্তরে আছে, এটার মধ্যে যখন আরো সংযোজন বিয়োজন করে যে কোনো দর্শনই যখন থাকে, সেটা মার্ক্সবাদ হোক বা অন্য যে কোনো দর্শন, যখন সেটাকে প্রয়োগে নিয়ে যাওয়া হয়, তখন অনেক কিছু বাস্তব জিনিস দেখা যায়। প্রথমে একটা তত্ত্ব থাকে, সেটা খুব জরুরি, তত্ত্বটা ভালো করে ভেবে টেবে তৈরি করতে হয়, যে সেইটা ঠিকঠাক মানে খুব ভেবে চিন্তে বানাতে হয়। কিন্তু তারপর যখন সেটা প্রয়োগেও যাওয়া হয়, তখন সেটার সঙ্গে অনেক কিছু মানে সংযোজন বিয়োজন করতে হবে, এবং বাস্তব পরিস্থিতি অনুযায়ী সেটা চেঞ্জ করতে হয়, ইমপ্লিমেন্ট করতে হয়। তো সেই জায়গায় আমি মনে করি ওই অর্থনীতির জায়গাটা একটু পরিবর্তন করার দরকার আছে। আর শিক্ষা মডেলে যে 10+, পরে বলে দিও। বলে নিচ্ছি, আর শিক্ষা মডেলে যে 10+5 বলা হচ্ছে, সেটা এখনকার মানে তাহলে 10 হলো গিয়ে স্কুলের 10 বছরের মতো, এখনকার মতোই 11-12টা তার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, আর গ্রাজুয়েশন আর মাস্টার্স হচ্ছে। কিন্তু তারপর ডক্টরেট করার বা আরো যে হায়ার স্টাডি আছে পোস্ট ডক, সেটাও এই ব্যবস্থার মধ্যে যুক্ত করতে হবে। এরকম কিছু কিছু যে মডেলগুলো আছে কানেকশন করার দরকার আছে। যেমন 10 বছর ঠিক আছে, তারপর 3+5 মানে গ্রাজুয়েশন প্লাস মাস্টার্সের সমান সেটা হলো। আর মানে আমরা যদি একটা ব্যবস্থা বানাই, সেটা তো আমাদের বর্তমান অবস্থা থেকে সবসময় অ্যাডভান্স হতে হবে, কখনো যেন পিছন দিকে না চলে যাই। তো আমরা যে ব্যবস্থাই বানাবো, সম্পূর্ণ সমাধান বানাই বা অন্য যে কোনো ব্যবস্থায় বানাই, সেটা মানে আগে যা ছিল তার চেয়ে বেটার করতে হবে। সেই জন্য 10+5-এর সাথে আরো 3 বছর রিসার্চ এবং পোস্ট ডকের ব্যাপারটাও যুক্ত করতে হবে। মানে 10+5 প্লাস আরো 3-2 এরকম হতে পারে, যারা যারা সেটার জন্য এলিজিবল হবে সেটাও করতে হবে। তো এইগুলো আমার প্রাথমিকভাবে বক্তব্য, এবং মূল যেটা আমি বলতে চাইছি, যে আমরা যদি অর্থনীতিতে একটা বড় চেঞ্জ আনতে পারি এবং মানুষের চিন্তায় যদি চেঞ্জ আনতে পারি, এই দুটো জায়গায় যদি একটা বড় চেঞ্জ আনতে পারি, তাহলে আমরা একটা খুব সুন্দর সমাজ তৈরি করতে পারবো, যে সমাজে সব মানুষ খুব ভালোভাবে থাকবে, এবং সেইটাই আমার লক্ষ্য। মানে এবং এইটার জন্য বর্তমান যে ব্যবস্থা আছে, মানে এই মাধবের সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে যে ও সব জায়গায় মানে অনেকেই আপনার হয়তো বা সম্পূর্ণ সমাধানের সাথে একমত হলেন না, কিন্তু ভালো জিনিসটা হচ্ছে এই যে যেটা আমি বললাম, সম্পূর্ণ সমাধান হেডলাইনটা, এবং সবার মধ্যে যে একটা সচেতনতা যাচ্ছে যে একটা ব্যবস্থা একটা পাল্টানো উচিত। মানে একটা আমাদের এখন চিরাচরিত চলছে, সেটা হচ্ছে একটা মানে এখন যে ব্যবস্থাটা চলছে সেটা হচ্ছে সরকার সবকিছু থেকে হাত গুটিয়ে নিচ্ছে, প্রাইভেট কর্পোরেটরা ক্রমাগত শক্তিশালী হচ্ছে এবং সবকিছু তারাই উৎপন্ন করে বিক্রি করছে।
সেটা যে পয়সা দিয়ে কিনতে হবে সেই তার জন্য সবার হাতে চাকরি নেই, বা চাকরি যদি সবার হাতে থাকেও তার এমন অর্থটা নেই যে খুব ভালো জীবনযাপন করা, মানে সম্পূর্ণ সমাধানে যেটা বলছে যে সুখী হওয়াটা সত্যি, মানে সুখী মানে ভালো থাকতে তো সবাই চায়, যে কোনো মানুষই আমার একটা ভালো জীবন হবে, আমি ভালোভাবে থাকবো, ঘুরতে যাব, ভালো পোশাক পরবো, একটা শান্তি থাকবে জীবনে, এটা তো সবাই চায়। কিন্তু সেটা করার জন্য এই যে যেটা বললাম, ব্যবস্থাটা হচ্ছে সরকার সবকিছু থেকে হাত গুটিয়ে নিচ্ছে। যত বড় বড় আগে রাষ্ট্রায়ত্ত সংগঠনগুলো ছিল, যেটা স্বাধীনতার পর নেহেরুরা তৈরি করেছিলেন, সব লাস্ট 10-15-20-30 বছরে প্রাইভেটাইজ করে দিচ্ছে, ওরা উৎপাদন করবে না। এবং উৎপাদনটা করছে তাহলে হচ্ছে কি কর্পোরেটরা, তাহলে এবং সবকিছু আমাদের কিনে নিতে হচ্ছে। তাহলে তাহলে সিস্টেমের মধ্যে থেকে টাকাটা এমনভাবে জেনারেট করতে হবে যে টাকাটা ঘুরে আমাদের কাছে আসবে এবং আমরা আমাদের যা যা দরকার সেটা মানে কিনতে পারবো। তো এইরকম একটা মানে মানে সেই কারণে আমি বলছি মূল কথাটা আমার এটাই, যে অর্থনীতিতে একটা বড় চেঞ্জ আনতেই হবে। এবং এই যে সরকার মানে সম্পূর্ণ সমাধান ব্যবস্থা বলছে রাষ্ট্রই দায়িত্ব নেবে, এই প্রস্তাবটা মানে এখন যেটা বিশ্ব অর্থনীতি যেভাবে চলছে, তারা একটা মানে বেসরকারীকরণের দিকে তাদের জোরটা খুব বেশি, এবং তারা সবকিছুই প্রাইভেট ইয়েতে দিয়ে দিতে চাইছে। সম্পূর্ণ সমাধান ব্যবস্থা তার উল্টো দিকে, যেটা পুরনো মার্ক্সবাদীরাও বলতো, পুরনো মার্ক্সবাদের যে ধারণা সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় মালিকানা এবং সামাজিক মালিকানায় জিনিস থাকবে। তো সেইটাই এরাও সম্পূর্ণ সমাধান সেই জায়গা দিয়ে সেটা রাষ্ট্রীয় একটা মালিকানা আনার কথা বলছে। এবার রাষ্ট্রীয় বা এইটার থেকে মূল কথা হচ্ছে যে মানে ব্যবস্থাটা মানে আমি যেটা মনে করি মানে ব্যক্তিগত নিয়ন্ত্রণেও কিছু জিনিস থাকতেই পারে। মানে এইটা হচ্ছে যে একটা আইএস অফিসার নিয়ন্ত্রণ করবে নাকি একজন কর্পোরেট ওয়ার্ল্ডের সিইও নিয়ন্ত্রণ করবে, কিন্তু এখানে আসল কথাটা হচ্ছে যোগ্য এবং ভালো লোক নিয়ন্ত্রণ করবে, মানে সেইটা সবচেয়ে জরুরি। মানে আইএসও যদি হয় এবং নিয়ন্ত্রণটা এমন ভাবে করবে যেটা প্রো পিপুল হবে, মানে সব সাধারণ মানুষের পক্ষে হবে এবং মেজরিটি সাধারণ মানুষের, মানে অল্প কিছু লোক 5% 10% অর্থনৈতিক ভালো জীবন পেল এরকম না। মানে নিয়ন্ত্রণটা তারা এমন ভাবে তাদের কাজ করতে হবে, তাদের পলিসিগুলো নীতিগুলো এমন হবে যে 100% লোককেই তারা যেন একটা ভালো কিছু দেওয়ার দিকে চায়। সেরকম নিশ্চয়ই আছে, মানে সে আইএস হোক বা সিইও হোক, তারা এমনিতে বেশিরভাগ মানুষই শুভবুদ্ধি সম্পন্ন এবং ভালো জিনিসই করতে চায়, কিন্তু সেখানেও যে মূল প্রফিট সেন্ট্রিক মেন্টালিটি একটা আছে, তার জায়গায় যদি মানে কোম্পানিকে শুধু লাভ করাচ্ছে এটা না ভেবে সেই সার্ভিসটা সেই প্রোডাক্টটা এমনভাবে তার দাম ঠিক করতে হবে, এমনভাবে তার মার্কেটিং করতে হবে যেটা 100% মানুষের কাছে পৌঁছায়। এবং এটা কর্পোরেটের যে ম্যানেজার আছে তাদের দোষ নয়, তারা এটাও করতেও পারবে না, কারণ তাদের হাতে শুধুমাত্র উৎপাদন এবং সেটা সার্কুলেট করে মানে ডিলারদের মাধ্যমে দোকানে পৌঁছানো এই অবধি তাদের হাত আছে। কিন্তু আমাদের কনজিউমার মানে সাধারণ মানুষের হাতে টাকা আসা বা অর্থনীতি পারচেজিং পাওয়ার বাড়ানোর বিষয়টা, সেইটা তো এখনো সরকারকেই এমনভাবে মানে পুরোটা এমনভাবে একটা প্ল্যানের মধ্যে সেট করতে হবে যাতে মানে সাধারণ মানুষের হাতে টাকাটা পৌঁছায়। কেন মানে টোটাল অর্থনীতির যে টাকাটা ঘুরছে, আমরা কিনছি বিক্রি করছি ট্যাক্স দিচ্ছি এই করছি, এই যে টাকাটা ফ্লো করছে পুরো অর্থনীতিতে, সেইটা এমন ভাবে করতে হবে যে 100% সাধারণ মানুষ, এমনকি সবচেয়ে নিচে যে আছে, এমনকি কেউ যদি আন্ডার স্কিলডও হয় তার সেও যেন সেটা কিনতে পারে। আর দাদা একটা কথা বলছিলেন সেটাও খুব গুরুত্বপূর্ণ, এই যে বলছিলেন যে সবকিছু রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে যখন চলে যায় তখন ব্যক্তি স্বাধীনতা কিছুটা খর্ব হয়, সেটাই দাদা বলতে চাইছিলেন। এটা সত্যি, মানে আমরা পুরনো সোভিয়েত ইউনিয়নে দেখেছি, এখন বর্তমানে চীনেও যদি দেখি মানে মানে সেটা অবশ্য রাষ্ট্রের অ্যাপ্রোচটা কিরকম, কিন্তু যখন সবকিছু খুব বেশি রাষ্ট্র নিয়ন্ত্রিত হয়ে যায় তখন ব্যক্তির যে স্বাধীন ইচ্ছা সেটা একটা সমস্যা দেখা যায়। মানে ক্যাপিটালিজমের এইটা একটা বড় সুবিধা ছিল, মানে যেটা দাদা বলতে চাইছেন যে ধরো সবকিছুই যদি এরকম হয় আমি ওই পোর্টাল দিয়ে অর্ডার করলে পাবো, তাহলে যেটা মানে হয়তোবা আমার জন্য একটু ভোগ্যপণ্য বা যেটা সরকার কম উৎপাদন করছে সেইটা এখন যেমন বাজারে গেলে আমরা কিনে নিতে পারি, বা এখানে আমার কাছে যদি বাজারে 100 টাকা থাকে আমার যেমন একটা ফ্লেক্সিবিলিটি আছে, আমি 100 টাকা দিয়ে একটা পেনও কিনতে পারি, আমি একটু ঘুরতেও যেতে পারি, বা এটা বৃহত্তর দেখতে গেলে একটা পরিবার সে মানে একটা বাইকও কিনতে পারে আবার ছেলের জন্য একটা ল্যাপটপও কিনতে পারে। এই
স্বাধীনতাটা আমাদের কর্পোরেট ওয়ার্ল্ড, মানে ফ্রি মার্কেট ইকোনমি, সরি কর্পোরেট ওয়ার্ল্ড না, ফ্রি মার্কেট ইকোনমি আমাদের এই স্বাধীনতাটা যায়, যেটা খুব সুন্দর জিনিস। মানে আমি এই ফ্রিডমটাই খুব বিশ্বাস করি, যে চয়েস ইজ ফ্রিডম, মানে স্বাধীনতা বা মুক্তির বা নিজে নিজে নিজেকে চালানোর যে ডিসিশনটা, মানে ফ্রিডমের যে কনসেপ্টটা, সেটার সঙ্গে আমি খুব একমত। এবং এই সুবিধাটা আমাদের মুক্ত বাজারের অর্থনীতি দেয়, যে আমার একটা পরিবারের ধরুন 12,000 টাকা ইনকাম, 20,000 টাকা ইনকাম ধরুন, তার মধ্যে ধরুন 17,000 টাকা খরচা করে 3,000 টাকা, 3,000 টাকা তার আছে, যেটা দাদা বলতে চাইছিল, সেটাই আমি আর এক্সপ্লেন করে বলছি। 3,000 টাকা ধরুন আমার প্রতি মাসে জমা হয়। এবার এই 3,000 টাকা দিয়ে পুঁজিবাদী কমিউনিস্ট সিস্টেমে বা সম্পূর্ণ সমাধান ব্যবস্থাতেও হয়তো বা তুমি অর্ডার করবে, সেইটা আসবে। কিন্তু আমার এখন মুক্ত বাজারে কি হয়, আমার ওই 3,000 টাকাটা দিয়ে আমি একটা ছেলের জন্য 10 মাস জমি একটা 30,000 টাকা ল্যাপটপও কিনতে পারি, আবার একটা আমার বাইক হলে বাইকও কিনতে পারি, আমার ঘুরতে যাওয়ার ইচ্ছা হলে ঘুরতে যেতেও পারি। মানে এই স্বাধীনতাটা কিন্তু একটা সুন্দর জিনিস, যেটা 91-এর পর যে লিবারালাইজেশন হয়েছে সারা পৃথিবীতে, সেই লিবারালাইজেশনের ফলে যে মুক্ত অর্থনীতি এসছে, সেটা মানুষকে এই স্বাধীনতাটা দিয়েছে। কিন্তু যখন পুরোটা সেন্ট্রাল হয়ে যাবে, এটা মানে সেন্ট্রাল, মানে একদিকে ভালো, এবং এবং সেখানে রাষ্ট্র যদি কোনো জিনিসের উৎপাদন কম করতে পারে, মানে ব্যবস্থা যদি উৎপাদন কম হয়, মানে এখনো হয়তো বা কমই হচ্ছে, সেই জন্য অনেকের কাছে অনেক কিছু নেই, কিন্তু যদি কম হয়ে যায় উৎপাদন, তখন ওটা সবাইকে ওটা ওটা প্রেসার ক্রিয়েট করে সমানভাবে দিতে গিয়ে করবে, মানে করবে। কিন্তু এই ওপেন মার্কেট ইকোনমিতে একটা খুব বড় স্বাধীনতা আছে মানুষের, যে আমরা যেটা করতে চাই সেটাই করতে পারবো। তো এরকম অনেক কিছু, মানে যে মানে আমার যে ব্যবস্থাই বানাই, সেটাকে এমন বানাতে হবে যে এতদিন অবধি যা যা ভালো ভালো তৈরি হয়, মানে কিছু তো ভালো ভালো জিনিস তৈরি হয়েছে সিস্টেমে, কিছু কেন অনেক কিছুই ভালো ভালো জিনিস তৈরি হয়েছে, তো সেই ভালোগুলো সব ধরে রাখতে হবে। সেইগুলো যেন নতুন ব্যবস্থা বানাতে গিয়ে আমরা পিছন দিকে না চলে যাই। মানে এখন যেমন ঈশ্বরে বিশ্বাসটা খুব ভালো জিনিস, কিন্তু এই আমাদের প্রতিবেশী বাংলাদেশে যেমন হচ্ছে, বা আফগানিস্তানে যেটা হয়েছে, মানে তারাও তো মানে নানান ধরনের, সম্পূর্ণ সমাধান যেমন একটা দর্শন, ওরকম পৃথিবীতে নানান দর্শন আছে, এবং সেই সব দর্শনের অনুগামীরাই তাদের মতো করে একটা ব্যবস্থা বানানোর কথা বলে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, মানে যে ব্যবস্থাটা বানানোর জন্য এগোনো হচ্ছে, সেইটা যেন আগের থেকে সবসময় অনেকটা অনেকটা বেটার হয়। মানে এমন, মানে ঈশ্বরে বিশ্বাসটা খুব ভালো জিনিস, আমিও ঈশ্বরে বিশ্বাস করি, কিন্তু ঈশ্বরে বিশ্বাসী রাষ্ট্র বানাতে গিয়ে এই আফগানিস্তানে বা অনেক দেশে যেগুলো হয়েছে, সেগুলো অনেকটা উল্টো দিকে চলে গেছে, পিছিয়ে যাচ্ছে। মানে বাস্তবে আমি হয়তো বা নিজে সেই দেশগুলো ঘুরে দেখিনি, আমি এটা সম্পূর্ণ পেপার বা এই মিডিয়াতে পড়ে বলছি, কিন্তু আপনারাও জানেন যে কিছু সমস্যা নিশ্চয়ই হচ্ছে পিছিয়ে যাওয়ার একটা। তো সেইটা সেই রকম আমরা সম্পূর্ণ ব্যবস্থার মতো যে ব্যবস্থা বানাবো, বা যে কোনো ব্যবস্থায় আমরা, মানে এই যে আলোচনাটা, মাধব যে খুব ভালো জিনিস যেটা বললাম, ও আলোচনাটা সব জায়গায় নিয়ে নিয়ে পৌঁছাচ্ছে, যে সবাই একটু ভাবুন। সবসময় যে আমরা শুধু নিজের পরিবার আর আমার ছেলের কি হবে, আর একটু বাড়ি ফিরে এসে নিউজ দেখলাম, এই যে গতানুগতিক জীবন, তার বাইরে গিয়ে যে না, সিস্টেমের কথাটাও ভাবতে হবে, দেশটা কিভাবে চলছে এটাও ভাবতে হবে, এবং সেখানে নাগরিকেরই কর্তব্য, যেটা বললো নাগরিক উদ্যোগ, যে আমাদেরকেই ভাবতে হবে। আমরা যদি সত্যি কনসাস হই, তাহলে আমাদের মধ্যে থেকেই কিছু লোক এগিয়ে আসবে আরো বেশি করে, এবং এসে সেই নতুন ব্যবস্থাটা বানাবে, তাই না? আমাদের মধ্যে থেকেই কিছু লোক এগিয়ে এসে এই নতুন ব্যবস্থাটা বানাবে। সেই জায়গায় যে সবাইকে কনসাস করছে, সেখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আগের থেকে যেন সবসময় নতুন ব্যবস্থাটা ভালো হয়, এবং তার জন্য আমাদের খুব ভালো করে সমস্ত ব্যবস্থাকেই স্টাডি করে দেখতে হবে, এবং সেখানে কমিউনিজমের যদি কিছু ভালো থাকে সেটাও ধারণ করতে হবে, ক্যাপিটালিজমের যদি কিছু ভালো থাকে, যেমন আমি ফ্রি মার্কেট ইকোনমির কথাটা বললাম, সেগুলো ধারণ করতে হবে, এবং আগের ভালোগুলোকে ধরে রেখেই নতুন ভালো চেঞ্জ আনতে হবে। এটাই আমার বক্তব্য সংক্ষেপে। থ্যাংক ইউ। বাহ, ঠিক আছে, তোমার প্রশ্নগুলো যা উঠে এসছে তার উত্তর দেবে মাধব বাবু, নোট করতে বলেছি। এরপরে বক্তা হিসেবে আমি রথিনদাকে ডাকছি। উপস্থিত সবাইকে সংগ্রামী অভিনন্দন। কারণ প্রতি মুহূর্তেই আমরা সংগ্রাম করেই বাঁচতে হচ্ছে, সেই জায়গা থেকে এই কথাটা বলে শুরু করছি।
মাধববাবু মোটামুটি সংক্ষিপ্ত হলেও গোটা চিত্রটা, সমাজ চিত্রটা, আজকের যে আমাদের যে ব্যবস্থাটা আছে তার একটা পাল্টা একটা ব্যবস্থার কথা বলেছেন। আমরা সেটাও কিছুটা অনেক আগের থেকেও কিছুটা সেরকমভাবেই ভাবছি। তার একটা দূর প্রসারী লক্ষ্য হচ্ছে যে একটা সময় আসবে যখন প্রায় সাম্যবাদের মতন অনেকটা, যেখানে মানুষ তার নিজের মতন করে কাজ করবে, তার শারীরিক তার মানসিক ক্ষমতা অনুযায়ী এবং তার শারীরিক প্রয়োজন অনুযায়ী মানসিক অনুযায়ী সে রাষ্ট্রের থেকে সে বা সমাজ থেকে সে সেটা পাবে। এইরকম একটা বিষয় যদি দাঁড় করানো যায় কোনো একটা পদ্ধতির মধ্যে দিয়ে, তাহলে পরে তো আমাদের অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যায়। মানে আমি খুব সংক্ষেপে বললাম, যদি প্রশ্ন থাকে তারপরে অনেক তার ধরে আলোচনা করতে হবে, আমি সংক্ষেপে কিছুটা বলছি। হ্যাঁ, আপনি বলুন 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 বোধহয়। তো এটা বলতে গিয়ে কিছু কিছু অন্য ধরনের উদাহরণ আমি আনছি বুঝে নেওয়ার জন্য, বা হয়তো কারোর যদি বুঝতে সুবিধা হয়। যেমন ধরুন একটা অনুষ্ঠান হবে, 100 জনকে আমি ঠিক করেছি, আমি 100 জনকে নিমন্ত্রণ করব, বা কেউ 1000 জনকে নিমন্ত্রণ করবে। তাহলে পরে তার সেই 1000 জনের জন্য তার সুনির্দিষ্ট তার খাদ্য নিমন্ত্রণ ক্ষেত্রে সে তার ব্যবস্থা সে নিজে করছে, নিমন্ত্রণ করছে 1000 জনকেই। কিন্তু যদি দেখা যায় যে তার নিমন্ত্রণের মধ্যে কোথাও ত্রুটি বিচ্যুতি থেকে যায়, ঘাটতি হয় অনেক ক্ষেত্রে, সামান্য কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যতটুকু আয়োজন করা হয়েছে তার থেকে বেশি লোক এসে গেছে, তখন কি হবে? তখন তো সেই মুহূর্তের জন্য তো খাদ্য পরিষেবাটা দেওয়া সম্ভব হবে না, একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হবে, মারামারি কামড়াকামড়ি, কে আগে খাবে কে, কারণ তারা জেনে গেছে যে এখানে আমার 1000 জনের খাবার আছে, তাই এখানে 1500 লোক এসে গেছে। তখন যখন জানাজানি হয়ে যাবে তখন কে আগে খাবে, কে আগে বেশিটা নেবে, কে আগে ভালোটা নেবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে যদি ঠিক মতন একটা সুশৃঙ্খল হিসাব টিসাব না থাকে, তার একটা সিস্টেম না থাকে। আবারও একটা বলা যেতে পারে, যেমন ধরুন সেটা কেউ একজন আয়োজন করে বলে ধরে নিলাম, আমরা কোনো একটা পরিবার নিমন্ত্রণ করলে তারাই সমস্তটা আয়োজন করে, লোকে আসে সেখানে, সেটা খাদ্য হিসাবে যেটা আছে সেটা ভোগ করবার জন্য। আবার ধরুন পিকনিক করতে যাই, পিকনিক করতে গেলে আমরা কি করছি, আমরা 15 জন হোক 100 জন হোক, আমরা সবাইকে ডাকাডাকি করছি, ডেকে আমরা কি কি খাবো, কোনটা খেলে ভালো হয়, সবার মধ্যেই আলোচনা হচ্ছে যে এই জিনিসগুলি আনলে পরে ভালো। একটা আলোচনার মধ্যে দিয়ে ঠিক হলো যে এই জিনিসগুলো আমরা একসাথে রানবো, একসাথে তৈরি করব, একসাথেই আমরা খাওয়া দাওয়া করব। সেখানেও একটা পদ্ধতি একটা আছে যেখান থেকে আমরা ভালো মতন মানে খাবারের যে ইচ্ছা সেটা আমরা ভোগ করতে পারি। এখন আমরা কি দেখছি যে আমাদের যারা দীর্ঘদিন ধরে আমাদের রাষ্ট্র আমাদের জনগণকে পরিচালনা করার দায়িত্ব নিয়েছে, তাদের মধ্যে যেভাবে আমাদের চালাচ্ছে, আজকে এই আলোচনা করার পরিস্থিতি হচ্ছে? আমাদের তো এটা পরিস্থিতি হতো না যদি আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা কাজ করতাম, আমাদের পছন্দ অনুযায়ী কাজ করতাম। কাজ তো করতেই হবে, কাজ না করলে তো উৎপাদন হবে না বা সম্পদ সৃষ্টি হবে না, আমাদের যা যা প্রয়োজন শারীরিক মানসিক সেগুলো তৈরি হবে না। সুতরাং সেগুলো কাজের মধ্যে দিয়ে হয়, মানুষের কাজের মধ্যে দিয়ে সেগুলো হয়, এবং সেগুলো আমাদের প্রয়োজন বেঁচে থাকার জন্য, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত সুস্থভাবে যাতে বাঁচতে পারি তার জন্য আমরাই আবার তৈরি করি মানুষ। তো তার জন্য সুশৃঙ্খল একটা পদ্ধতি আমরা চাই। তো সেই সিস্টেমটা যদি থাকে তাহলে পরে এটা সুশৃঙ্খলভাবে আমাদের এই কাজটা হতে পারে, আর আমরাও সেগুলো ভোগ করে ঠিক মতন চলতে পারি, বাঁচতে পারি। কিন্তু আমরা যেটা দেখছি, যে কারণে আলোচনা হচ্ছে এবং এটা ছড়াচ্ছেও, সে আজকে হয়তো উনি ওনার মতন করে মাধববাবু একটা ভাবনা চিন্তা উপস্থাপন করছে, একজনের লেখা, প্রেমজিৎ সিং, তার বইয়ের লেখার মধ্যে একটা কনসেপ্ট আছে, সেইটা উনি বাংলায় অনুবাদ করে আমাদের সামনে আলোচনার
জন্য রাখছে। যে কেন রাখছে, কেন আমাদের আলোচনা করা? আমাদের তো আমরা বাড়িতে বসে সন্তানদের দিয়ে আনন্দে থাকতে পারতাম, বা আমরা কোনো কিছু ঘুরতে যেতে পারতাম। আমাদের আজকে সেটা প্রয়োজন হয়ে পড়ছে। আমরা ফিল করছি যে কিভাবে আমরা আর ভালো মতন থাকবো। সেই ক্ষেত্রে আমাদের দেখছি আমাদের যে রাষ্ট্র যেটা আছে, সে আমাদের পরিপূর্ণ পুরো ব্যবস্থাটা করে উঠতে পারছে না। তাই সম্পূর্ণ সামাজিক সমাধান কোন পথে, এই আলোচনায় আমরা উপস্থিত হয়েছি। এবার উনি যতটুকু ওনার মতন করে উনি যেটা বলেছে, আমিও যেটুকু বুঝেছি যেটা, সেটাও অনেকটা ঠিকই যদি করা যায়। এবার আমি বলছি, এর আগে যে এক বক্তা সে যেভাবে বলেছে, আমি একটা অন্য জায়গা থেকে শুরু করছি। দ্বন্দ্ব একটা হচ্ছে, সেই দ্বন্দ্ব হচ্ছে, ধরুন এখানে আরো অনেক লোকও আসতে পারতো, কিন্তু যারা অনেকে স্বেচ্ছায় আসে না, জেনে শুনেও আসে না, ওইখানে গিয়ে লাভ নেই। কারণ ওই উনি যেটা বলছেন বা যেটা লেখা হয়েছে, যেটা উনি বলতে চাইছেন, সেটা একটা ধারাবাহিক একটা আলোচনার মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে, অনেকে মনে পড়ে যে এটা শান্তিপূর্ণভাবে হবে না, এই সমস্ত ফালতু আলোচনা। আমি দ্বন্দ্বের জায়গাগুলো কিছু কিছু তুলে ধরছি, তারপরে তো আপনারা আপনাদের মতন বলতেই পারবেন, আরও অন্যান্য দিন আলোচনার প্রয়োজন থাকবে। এই একটা দ্বন্দ্ব আছে। সেই লোক, তারা মনে করেন, সে পার্টি হতে পারে, সে সংগঠন হতে পারে, সে ব্যক্তি হতে পারে, যে আমরাও চাই এরকম একটা ভালো জায়গায় যেতে, কিন্তু যারা আজকে শাসন করছে তারা প্রতি মুহূর্তে কোটি কোটি টাকা কামাচ্ছে তাদের নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, সারা পৃথিবী ভোগ করবার জন্য। তা আমাদেরকে তারা ব্যবহার করছে কিছু কাজকর্মের সুযোগ দিয়ে, সেইখান থেকে উদ্বৃত্তটা সেটা নিয়ে সে সেইভাবে থাকছে। আমাদের কিছু হচ্ছে না, আমরা যেভাবে বাঁচতে চাই সাধারণ মানুষ, সেটা আমরা বাঁচতে পারছি না। নানান রকম চিকিৎসার সমস্যা, শিক্ষার সমস্যা, সুরক্ষার সমস্যা, সেগুলো আমরা পাচ্ছি না বলেই আমাদের এই আলোচনার উপস্থিত হতে হচ্ছে। তো আমরা যদি ওইরকম একটা জায়গায় যেতে পারি, আবার একটু রিপিট করে নিচ্ছি যে আমরা আমাদের মতন কাজ করতেই চাই, তার একটা বয়স সীমাও বলে দিয়েছে, একটা উপস্থাপন করেছে, সেটা আলোচনার মধ্যে কম বেশি এদিক ওদিক হতেই পারে। এটা সবে শুরু হচ্ছে, কিন্তু কনসেপ্টটা এরকম যে আমরা তো চাই আমরা কাজ করতে। অনেকে বলে বাঙালি বা এইভাবে সেন্টিমেন্টও আঘাত দিয়ে বলে, এরা কর্মবিমুখ, ফাঁকিবাজ, কাজ করতে চায় না। এই সমস্ত বিষয়ের মধ্যে আমি একমত নই। প্রত্যেকটা মানুষই চায় কাজ করতে, এবার ব্যতিক্রম থাকে না তা না, সেটা অন্য কথা, কিন্তু ম্যাক্সিমাম মানুষই কাজ করতে চায়। সেও জানে যে শিক্ষিত হয়ে উঠেছে যে আমি যদি কাজ না করি, আমার যে প্রয়োজনে সকাল থেকে রাত পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যা যা প্রয়োজন, সেটা পাবো না আমরা। এবার এটা মুষ্টিমেয় কিছু লোকের জন্য নিয়ন্ত্রণে থাকবে, না একটা সামাজিকীকরণের মধ্যে দিয়ে থাকবে? তা সামাজিকীকরণের মধ্যে দিয়ে থাকলে পরে সেটার একটা সুষ্ঠু বিষয় এসে দাঁড়ায়, যেখানে বাঁচার একটা শান্তিপূর্ণ বাঁচার একটা ব্যবস্থা তৈরি হয়। এবার ব্যক্তিগত মালিকানার মধ্যে দিয়ে যদি সেটা তৈরি হয়, তখন ব্যক্তি মানুষ, যেটা নাকি আছে আমাদের এখন সমাজে, সেই মানুষগুলো তারা তাদের মতন করেই চালাতে চায়। এইখানে একটা আলাদা কনসেপ্ট আছে, ধনতান্ত্রিক ব্যবস্থা, পুঁজিবাদী ব্যবস্থা। এইটা হচ্ছে সমাজতান্ত্রিক ব্যবস্থা বা সামাজিকীকরণের ব্যবস্থার একটা চিত্র আমরা যেতে চাইছি, ভাবছি আমরা। কিন্তু ব্যক্তিগত মালিকানার যে ব্যবস্থা, পুঁজিবাদী মালিকানার যে ব্যবস্থা, সেখানে মুসলিমীয় কিছু লোকের হাতেই ক্ষমতাটা থাকে এবং তারা পুঁজি মধ্যে দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করে। এই যে একটু আগে একটা আলোচনা হচ্ছিল যে স্বাধীনতার প্রশ্নে, অ্যাকচুয়ালি আমরা কিন্তু পরাধীনই। পরাধীন কোন জায়গার থেকে? আলোচনার গুরুত্ব অনুযায়ী বলছি, দৃষ্টিভঙ্গি থেকে বলছি, আমরা আসলে পুঁজির কাছে পরাধীন। পুঁজি যদি ঠিক মতন তৈরি হয় দেশে, এবং সেটা যদি ঠিক মতন নিয়ন্ত্রণ করা যায় সম্পদ, তাহলে পরে এইটা হয় না, আমরা পরাধীনই। আজ অনেকে মনে করছেন যে পয়সা আমি রোজগার করব, আমি সেই পয়সা দিয়ে আমি এটা কিনবো সেটা কিনবো, এটা মনে হয় যে আমি স্বাধীন, কিন্তু সেটা কখনো সম্ভব না। তাহলে পরে যারা আজকে দায়িত্ব নিয়েছে রাষ্ট্রের, প্রত্যেকটা লোকের, সংবিধান অনুযায়ী তো প্রত্যেকটা লোকের, আজকে প্রধানমন্ত্রী হোক আর মুখ্যমন্ত্রী হোক, সে অস্বীকার করতে পারবে না যে এই লোকটা মরে যায় কিভাবে, না খেয়ে না পড়াশোনা করে, আমার দেখার দায়িত্ব নেই, এই কথা সে বলতে পারবে না। সংবিধানে সেই অধিকার দেয়নি, তাকে দিয়েছে, আমরা তাকে পাঠিয়েছি আমাদের বেঁচে থাকার জন্য। তাহলে পরে আমাদের সেই দায়িত্বটা তারা পালন করতে পারছে না। কিছু মুষ্টিমেয় লোক, সে
তারা নিয়ন্ত্রণ করে ফেলছে, আমরা যাদেরকে নির্বাচিত করছি তাদেরকে নিয়ন্ত্রণ করে ফেলছে মুষ্টিমেয় লোক, যারা প্রচুর ক্ষমতাবান। সেটা পয়সার থেকে হয়েছে, রাজনৈতিক জায়গার থেকে হয়েছে, মুষ্টিমেয় লোকের হাতে চলে গেছে বলেই এই আলোচনাটা উঠছে যে রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, এটা যদি একটা আপাতত একটা স্টেপ হিসাবে রাষ্ট্রের হাতে থাকে। আবার প্রশ্ন উঠছে, যদি রাষ্ট্র যদি নিয়ন্ত্রণ করে তাহলে অনেক স্বাধীনতা থাকে না। এখানে একটু ভাববার ব্যাপার আছে। রাষ্ট্রটা যারা তৈরি করবে তারা তো আমাদের মতন লোকই, যদি ভাবনার লোক যদি রাষ্ট্রের বডিতে থাকে, তার একটা কমিটির মধ্যে থাকে, তার একটা সিস্টেমের মধ্যে থাকে, তাহলে সে তো আমাদের মতন করে সবাই যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে সেটাই সে ভাববে। কিন্তু আমাদের যে সিস্টেমে আছে কিছু মুষ্টিমেয় লোক, তারা তো সেটা ভাবে না, তার জন্যই সমস্যাটা তৈরি হচ্ছে। এই হচ্ছে আলোচনার জায়গাটা। এই জায়গা থেকে আমি আর বেশি কিছু বলতে চাইছি না। রুট রুট আমি চাইছি যতটুকুনি হয়েছে আলোচনা, এই বিষয়টা অনেক বড় আলোচনার বিষয়। এটা মুক্তি পাওয়ার জন্য, শোষণ থেকে মুক্তি, যেটা অনেকে বলছে শোষিত হচ্ছি, শোষণ থেকে মুক্তি। কেউ কপালের দোষ দিতেই পারে, আমি এই জন্মে আমাকে এইভাবে থাকতে হবে, হয়তো পূর্ব, এই কনসেপ্টগুলো আছে। অনেক কিছু আলোচনার ব্যাপার আছে, ধর্মের প্রশ্নে, সামাজিকীকরণের প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, স্বাস্থ্যের প্রশ্নে, এই সমস্ত ছোট ছোট আলোচনা হলো। এই আলোচনাগুলোকে আলোচনা করার মধ্যে দিয়ে বিতর্ক, যুক্তিবাদী বিতর্ক, বিজ্ঞান ভিত্তিক বিতর্ক আমরা যে আলোচনা করতে চাই, এখানে আমি একটা শেষ কথার আগে একটা বলতে চাই, আমাদের এই আলোচনাগুলো অবশ্যই ভিত্তি থাকা উচিত বিজ্ঞান এবং যুক্তির উপরে। কারোর যদি এই নিয়েও বলার থাকে তাহলে নিশ্চয়ই সে বলতে পারে এটার কি অর্থ আছে। অনেকে ভাবাবেগে চলে, কিন্তু আমি দেখেছি আমার জীবন দিয়ে, যদি কোনো মানুষ যুক্তি দিয়ে এবং তার বিজ্ঞান ভিত্তিক চিন্তা দিয়ে, বিজ্ঞানটা অন্য কিছু না, এটা মানে ভগবানের সাথে লড়াইয়ের ব্যাপার না, হ্যাঁ, এটাকে নিজের জীবনের মধ্যেই কাজে লাগানো যায়। যে আমি যেটা দেখছি তা সেটা পর্যবেক্ষণ করছি, সেটার উপর সিদ্ধান্ত নিচ্ছি, এইটি বিজ্ঞানের বিষয়। তো সেই বিজ্ঞান এবং যুক্তি দিয়ে যদি আমরা যে কোনো বিষয় আলোচনা করতে পারি, তাহলে পরে আমরা পথ অবশ্যই খুঁজে পাবো। এবং সদিচ্ছাটা থাকতে হবে, এবং সদিচ্ছা থাকার প্রশ্ন অবশ্যই, মানে একটা ক্লাস, এখানে একটা কথা আছে, আমি আমার জায়গা থেকে বোঝার জন্য বা বোঝানোর জন্য বলছি, আমাদের সমাজটা ক্লাসে ভাগ হয়ে গেছে, মানে দুটো। একটা হচ্ছে কিছু মানুষ, তার প্রচুর সম্পদ তৈরি হয়েছে, আর কিছু মানুষ, অধিকাংশ মানুষ সেখান থেকে বঞ্চিত হয়েছে। তাহলে আমরা যদি এই আমাদের মতন করে ভাবতে পারি, সেই রকম লোক যদি পাঠাই, কথাটা তুললাম এই কারণের জন্য, ক্লাসের কথাটা, আমরা যদি যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমাদের মতন করে ভাববার লোককে পাঠাতে পারি, মুষ্টিমেয় লোক যারা নাকি নিজস্ব চিন্তা, নিজের স্বার্থ, নিজের ভোগ বিলাসিতাই চিন্তা করে, সেই লোকগুলোর বদলে, সেই চিন্তার লোকগুলোর বদলে যদি আমাদের মতন করে ভাববার লোকগুলো, এই কনসেপ্ট, এই ধ্যান ধারণার লোকের মতন, আমাদের মতন করে বাঁচার যা যা দরকার সেরকম লোক যদি আমরা নির্বাচিত করতে পারি, ওই যেমন একটা বলেছে, যদি তার মধ্যে কেউ ভুল ত্রুটি হতেই পারে, আজকে সে ভালো আছে, সুস্থ আছে, সে ভালো চিন্তা করছে, কোনো কারণে সে মেন্টালি অসুস্থ হয়ে পড়লো, সেই প্রতিনিধি দেখা গেল যে সে ঠিক মতন সিদ্ধান্ত নিতে পারছে না, তার সিদ্ধান্ত নিতে গিয়ে তার এই কনসেপ্টের থেকে অনেকটা সরে যাচ্ছে, তাহলে তাকে আমরাই পাল্টাবো। এখন তো এখানে তো পাল্টানো যাচ্ছে না, 5 বছর হয়ে গেছে, সে 5 বছর হচ্ছে, চালিয়েই যাচ্ছে। আমরা পাল্টাতে পারছি? আমরা পাল্টাতে পারছি না। একবার নির্বাচিত হয়ে গেলে আমরা তার ত্রুটি, সে মানে দেখছি করাপশনের যে অবস্থা, আবার কি করছে, আবার কি দেখছি এই সিস্টেমের মধ্যে, যে যাতে আমরা নির্বাচিত করছি আমাদের মত অনুযায়ী সংবিধানে আছে, মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস গণতন্ত্র, সংবিধান, সেই লোকটার টাকা দিয়ে অন্য দলে টাকা নিয়ে সে অন্য দলে চলে যাচ্ছে। আমাদের মতো সে দাঁড়ালো, জিতলো, আমাদের ভালো করবার জন্য দায়িত্ব প্রতিশ্রুতি দিয়ে সে তারপরে টাকা পেয়ে সে অন্য জায়গায় চলছে। এই ব্যবস্থার মধ্যে তো আমাদের বেঁচে থাকার ভালো বিষয় হচ্ছে না বা হতে পারে না। সুতরাং তার জন্যই আমাদের ভাবনার জায়গায় আমাদের আসা উচিত, আরও গুরুত্ব দেওয়া উচিত। আমাদের এই বিষয়গুলো আরও কিছুটা সময় লাগবে, কিন্তু যদি সত্যি একটা ধারা থাকে তাহলে আমরা আমাদের এই আলোচনা বা এই রাজ আড্ডার এই উদ্যোগ বা ওনার যে বিষয়টা এসছেন মাধববাবু, এবং তার সাথে আমার ডিফার থাকলেও, কারণ আমি ডিফার বলতে আমি খুব বেশি ডিফার করতে চাই না, কারণ মানে দূরত্ব বজানোর জন্য
আমি মনে করি একটা সময় হয়তো আমরা যদি এরকম ভালো কিছু চিন্তা করি, তাহলে যে লোকগুলো আজকে মুষ্টিমেয় তারা সত্যি সত্যি তারা ছেড়ে দেবে কিনা। মানে হীরক রাজায় দেখা গেছে যে রাজা শেষ পর্যন্ত এসে নিজের দড়ি টেনে নিজের মূর্তি ভেঙে ফেলে দিচ্ছে, রাজতন্ত্রটাকে শেষ করছে। সেরকম কি আমরা দেখতে পাবো? তাহলে হলে ভালো। রাজা যদি বোঝে, শাসন যারা করছে তারা যদি বোঝে যে না সত্যি তো একটা সুন্দর ব্যবস্থা এসছে, এত মারামারির দরকার নেই, আমিও ভালো থাকবো, তাহলে সেটা কোনো অসুবিধাও নেই, শান্তিপূর্ণভাবেই সব পাল্টাবে আর ধীরে ধীরে। আর যদি মনে করে তারা যদি না আমরা ছাড়বো না, এই সব চলবে না, তাহলে সে আক্রমণ করবে, তখন আমরাও বাঁচার জন্য তখন পাল্টা আক্রমণ করব। এই কনসেপ্টটাও আমার মাথায় আছে। সেটা হচ্ছে চলতে চলতে যা হবে, যদি ভালো মতন হয়ে যায় ভালো। আর যদি সে সিস্টেমের মধ্যে যারা ধরে রেখেছে এখনকার, তারা যদি না ছাড়তে চায়, তাহলে পরে হয়তো সংঘর্ষ হতেই পারে। গান্ধীজি আবার প্রসঙ্গক্রমে উঠেছে, গান্ধীজি অনেক চিন্তা করেছে শান্তিপূর্ণ অহিংসার আন্দোলনের মধ্যে দিয়ে। সে তার মাঝখানে সে অ্যাটাকও হয়েছে, তা সত্ত্বেও সে ধরে রেখেছিল। কিন্তু লাস্টে দেখা গেল সে সশস্ত্র পথ, নেতাজি সুভাষেরই পথটাকে সে আহ্বান করছে ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে। নালে পরে মানে কুইট ইন্ডিয়া, হয় আমি বাঁচবো, নালে আমি মরবো, এরকম একটা জায়গায় চলে গেছিলো। সেখানে সশস্ত্র হয়ে গেছে। সেটা কি হবে সেটা আগে বলা যায় না, সে কাজ করতে করতে যেটা হবে সেটাই হবে, সেটাই স্বাভাবিক, ওইটাই বিজ্ঞান, ওইটাই স্বাভাবিক, এটার কোনো অসুবিধাই নেই। এইটাও কেন তুললাম, এই আমাদের আবার কি আছে, চলতে চলতে আমি যা দেখলাম এতদিনে এই বয়সে, কেউ বিভিন্ন ধারায় চলে গেছে ভাবনায়। সে মার্ক্সবাদী হতে পারে, সে গান্ধীবাদী হতে পারে, যেমন কথা উঠলো, কিচ্ছু আসে যায় না, সে মার্ক্সবাদী করুক, সে গান্ধীবাদী করুক, সে নকশাল হোক, সে কিছুই না করুক, কিন্তু সত্যি বাঁচার জন্য যদি এই কনসেপ্টটা সে নিতে পারে, এই জায়গায় সে আসতে পারে, তাহলে পরেই সমাধান হতে পারে। এর জন্য অন্য কোনো অসুবিধাই হয় না, যদি সদিচ্ছা থাকে। আর ইগো যদি না থাকে, আমাদের সমস্যা, আমাদের দেশে একটু সমস্যা, ভীষণ ইগোর প্রবলেম আছে। মানে আমি আমার পথ ছাড়বো না, আমি কারোর কাছে ছোট হব না, ভুল স্বীকার করব না, এই আমরা দেখে এসেছি। সে কংগ্রেস হোক, সিপিএম হোক, অন্যান্য বিজেপি হোক, সব দলগুলোতে। মানে এই ইগোর থেকে বেরিয়ে আসার মতো লোক, যারা ভালো লোক, যারা সত্যি সত্যি শিক্ষিত হয়ে উঠছে, যারা বুঝতে চেষ্টা করছে, যুক্তি দিয়ে সমস্ত কিছু বিবেচনা করে কাজ করতে চাইছে, পথ বার করতে চাইছে, তারাই উপস্থিত হোক, তাতেই কাজ হবে। ওই কিছু লোক মানে ওই ইগোর লড়াইয়ে সে আজকে আমাদের এই অবস্থার মধ্যে ফেলে রেখেছে। সেখান থেকে আমাদের চিনে সেই পথ বার করেই আমাদের এগোতে হবে। এই কথা বলে আমি আপাতত। হ্যাঁ রফিন্দা, আপনার কাছে একটা প্রশ্ন আমি রেখে দিচ্ছি, যে এই সম্পূর্ণ যেটা বক্তব্য, আপনি যদি সহমত হন মাধববাবুর প্রস্তাবের সাথে, হ্যাঁ, উত্থাপনায় যদি সমর্থন করেন, আচ্ছা, তাহলে সেইটাকে কোন পদ্ধতিতে হবে? এক। দু নম্বর একটা প্রশ্ন হচ্ছে, আমি প্রায় শুনি, আমি বিভিন্ন জায়গায় বলিও, নাগরিক উদ্যোগ, নাগরিকরা কোন উদ্যোগ নেয় না, নাগরিক দিয়ে উদ্যোগ নেওয়া হয়। নাগরিকরা স্বেচ্ছায় কোনো উদ্যোগ নেয়, 50 জন নাগরিক একসঙ্গে এলো না, আপনি ধরুন না যে গৌতম দা ডেকেছে বা মাধব ডেকেছে বা আপনি ডেকেছেন, তার উদ্যোগ। আচ্ছা, তাহলে দেখা যায়, আমি প্রায়ই তো বলি যে নেতারা উদ্যোগ নেয়, কোন একজন নেতা উদ্যোগ নেয়। সুভাষচন্দ্র বা গান্ধীজি ডাক দিয়েছে, হাজার হাজার লোক গেছে, হাজার হাজার লোক কিন্তু গান্ধীজিকে ডেকে নিয়ে আসেনি, ভাই চলো এই কাজটা করি। এই ব্যাপারটা একটু ব্যাখ্যা করুন। হ্যাঁ, এইখানে একটা ব্যাপার আছে যে মানে নাগরিকদের দিয়ে উদ্যোগ না নাগরিক উদ্যোগ? এই যে ব্যক্তির উদ্যোগ, ব্যক্তির নেতৃত্বের উদ্যোগ, যে Yes. প্রশ্নটা উঠলো, ব্যক্তির নেতৃত্ব কিছুটা ক্ষেত্রে সেটা হতে পারে, কিন্তু মূলত এই দর্শন অনুযায়ী মানে গোটা ব্যবস্থা এমন একটা হোক যেখানে এই ব্যবস্থার মধ্যে 100% লোক যারা আছে, মানুষ, তারা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা সবটা পাবে। এই সবটা পাওয়ার জন্য যে ব্যবস্থা ধীরে ধীরে পাল্টে এসছে আজকে পুঁজিবাদী ব্যবস্থায়, মানে যদি আমি বিস্তারিত ব্যাখ্যা না করি, দাস ব্যবস্থার থেকে সামন্ততান্ত্রিক রাজতন্ত্রের ব্যবস্থা, জমিদারি ব্যবস্থা, তারপরে পুঁজিবাদী ব্যবস্থা, সব ব্যবস্থাগুলির মধ্যেই কিছু ব্যক্তি লোক কাজ করেছে, নেতৃত্ব দিয়েছে। কিন্তু এটাও দেখতে হবে, সেই যে পাল্টেছে, যখন পাল্টানোর ধারার ইতিহাসে দেখা গেছে যে খেটে খাওয়া মানুষ তারা যখন জেগে উঠেছে তখনই পাল্টেছে।
এইটা বুঝতে হবে, নেতৃত্ব দেয় হয়তো। আর আজকের জায়গায় দাঁড়িয়ে যেটা বলতে পারি যে আজকে যখন বুঝতে পেরেছি যে ব্যক্তির নেতৃত্বের প্রশ্ন আছে কিছুটা হলেও, কিন্তু এই যে মানে দর্শনটা, এই যে যে সিস্টেমের কথা বলা হচ্ছে এই দর্শনে, সেখানে এর আগেও আমি গৌতমদার এখানে আলোচনা করছি, যখন এই আলোচনাগুলি ওঠেনি এখনো এইরকমভাবে, তখন এই বলেছিলাম যে এই সিস্টেমের মধ্যেও আমরা যদি দেখতাম যে সংবিধানে আছে, এটা প্রশ্নটা তুলে ভালোই করেছেন, আমি এখানে বহুবার বলেছি, রেকর্ডও আছে, যে সংবিধানে আছে আমাদের এই মানে কাউন্সিলর মানে ওয়ার্ড ভিত্তিক, সেখানে ওয়ার্ড কমিটি আছে। ওয়ার্ড কমিটি ঠিক করবে, ওয়ার্ড কমিটিতে যে লোকরা থাকবে সেই লোকরা কোনো দলের হবে না, নির্বাচিত হয়েছে। আমরা যে এই সিস্টেমে এটা হয়তো তৃণমূল, কখন তৃণমূল বা কোনো অঞ্চলে কংগ্রেস জিতেছে, কোনো অঞ্চলে সিপিএম কাউন্সিলর হয়েছে, কিন্তু সেই ওয়ার্ডে ওয়ার্ড কমিটি থাকবে একটা ওয়ার্ডে, সে ঠিক করবে সেই মানে সেখানে ধরুন 30 জনের হতে পারে, 25 জনের হতে পারে, 50 জনের কমিটির লোক হতে পারে, তারা ঠিক করবে এই ওয়ার্ডে কয়টা ক্লাব আছে, কয়টা স্কুল আছে, কয়টা হাসপাতাল আছে, রাস্তাঘাট আছে, মানে মানুষের পরিষেবার যাবতীয় বিষয় তারা ঠিক করবে। এই সংবিধানে আছে, জানি না আপনারা শুনেছেন কি না, এটা সংবিধানে আছে। তারা ঠিক করবে কত টাকা বাজেট রাস্তার খরচা হবে, এই স্কুল উন্নয়নের জন্য টাকা খরচা হবে, ঠিক করে সে কাউন্সিলরকে বলবে, কাউন্সিলর টাকা স্যাংশন করে আনবে এদের কথা অনুযায়ী, জনগণের কথা অনুযায়ী। এই যে গণতন্ত্রের কথা বলা আছে আমাদের দেশে, আছে তো, তাহলে এটা হচ্ছে না কেন? ঠিক তেমনি শহরে যেমন কাউন্সিলর বা ওয়ার্ড কমিটি, তেমনি গ্রাম, বিশাল গ্রাম অঞ্চল আছে, সেখানে বিশাল প্রায় 70% মানুষ, 100 জনের 70 জন ওইখানে থাকে, তাদেরও গ্রাম সভা বলে একটা সংবিধানে স্বীকৃত সংস্থা আছে। গ্রাম সভা পঞ্চায়েতের পরেও সেই গ্রাম সভাতে বিভিন্ন ধরনের ভাবনার লোক থাকবে, কিন্তু তারা সদিচ্ছা, তারা গ্রামে সবাই বিভিন্ন ভাবনার হতে পারে, কিন্তু তাদের হচ্ছে যে আমরা মানুষ, আমাদের এই যেমন শহরের কথা বললাম, ওখানে পুকুর থাকবে, রাস্তাঘাট থাকবে, যা যা বিষয় মানুষের বাঁচার জন্য তারা ঠিক করবে। এই নিয়ে দ্বন্দ্ব হয়, মারামারি হয়, গুলি চলে। গ্রামসভা ঠিক করছে যে আমরা এখান দিয়ে এটা হতে দেব না, তাহলে আমাদের এত ক্ষতি হবে, বা আমরা বাঁচবো কী করে, আমাদের আগে বাসস্থান চাই। এই গ্রামসভা আপনারা যা কিছু কিছু শুনে থাকতে পারেন, এগুলো আছে। কিন্তু পুলিশ দিয়ে যে সরকারে যায়, আমাদের নির্বাচিত লোক সে ওখানে গিয়ে তারপরে পুলিশ দিয়ে সেই গ্রামবাসীকে মানে গ্রামসভার যে সিদ্ধান্ত সেটাকে ভায়োলেট করে। এই তো গণতন্ত্র। তাহলে রথিনদা একটা বড় প্রশ্ন, হ্যাঁ 1 মিনিট আমি শেষ করে দিচ্ছি। না শেষ করবেন না, আমার আর একটা প্রশ্ন আছে, সেটা করে এই দিতে জন্যই পারি। আমরা এগুলি দেখেছি, আমি উপলব্ধি করছি, একজন বলে অনেকবার বলেছি এখানে, এবং এটা জানতে দেওয়া হয় না। আপনারা জিজ্ঞেস করবেন কাউন্সিলরকে কাছে, আচ্ছা এখানে ওয়ার্ড কমিটি আছে? একটা সময় এর আগের সরকার ছিল, তারা অনেক কায়দা করেছে। কি করেছে? এই ওয়ার্ড কমিটির বদলে তারা জনসাধারণের কমিটি বা জনগণের কমিটি এরকম একটা নাম দিয়েছিল। নাগরিক সংবিধানে যে ওয়ার্ড কমিটি হলেই তার একটা সাংবিধানিক ক্ষমতা থাকে। সে কি করলো, ওইটাকে চেঞ্জ করে নামটাকে, সব জানে কিন্তু সেই নেতারা আমরাই নির্বাচিত করেছি আগের সরকার, সে কি করলো, জনগণের কমিটি করে দিল। এবার সংবিধানে জনগণের কমিটি বলে তো কিছু নেই, আমি আমার মতন করে করতে পারি, তার পার্টির লোক ঢুকিয়ে দিল, তার পার্টির খবরদারি করলো, তার পরিণতি হচ্ছে এইটা। কিন্তু সেটা তার পার্টির হলো, ভুগলাম তো আমরা, 34 বছর বলুন আর 50 বছরই বলুন, আমরা তো ভুগলাম। এই জন্যই এই প্রশ্ন, আলোচনার প্রশ্ন গভীরভাবে যা ভাবতে হবে, বুঝতে হবে। সব কিছুই আছে প্রায় বলতে গেলে, সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ আছে, আমাদের জন্য সব কিছুই আছে, কিন্তু বন্টন, উৎপাদন এবং বন্টনের যে জায়গাটা, এই জায়গাটার গুরুত্ব দিই। এই জায়গায় গুরুত্বটা আমরা দিতে পারি, এবং আমাদের সেই স্বাধীনতা, এই স্বাধীনতার প্রশ্ন, আমাদের সেই স্বাধীনতা আছে, কিন্তু আমাদের সংগঠিত হতে হয়। সংগঠিত হলেই আমরা এগুলি সব করতে পারি। আজকে আমরা 10 জন এসে এখানে যদি 100 জন হয় না, সব যাবে তাদের কাছে, কিছু করবে না, করতে পারবে না। 100 জনই তারপরে যদি বোঝে যে এটা তো দারুণ জিনিস,
1000 জনের কাছে পৌঁছে যাবে। এবার তারা যদি মনে করে জনপ্রতিনিধিরা যে না ঠিক আছে করবো, আর যদি যদি পাল্টা ব্যবস্থা করে তাহলে পাল্টাপাল্টি হবে, এটাই বাঁচার জন্য আর কি, অন্য কিছু না। এই বলে আমি না আমি আর একটা প্রশ্ন করবো আপনাকে, মানে আমি জানতে চাইছি, প্রশ্ন হ্যাঁ, বললে ভুল হয় আমার। সেটা হচ্ছে নাগরিক উদ্যোগ, হ্যাঁ এটা আমার বোঝার জন্য বারবার এটা ক্লেমে হতে পারি না। তাহলে আজকে নাগরিক কমিটি, ধরুন ওয়ার্ড কমিটি আছে, সংবিধানে আছে, তাহলে সেখানকার নাগরিকরা তো উদ্যোগ নিতে পারে স্বেচ্ছায়, কেন নিচ্ছে না? হয় না? হ্যাঁ, কেন নিচ্ছে না সে তো বুঝতেই পারছি। আরে যে যে দল, আমরা তো অ্যাকচুয়ালি কোনো না কেউ কোনো না কোনো দলের শিকার হয়ে গেছি। এই কনসেপ্ট নিয়ে কি আমরা এখনো সচেতন হয়েছি? আমাদের এতটা অধিকার আছে, আমি তাই তো বললাম। কারণ আপনি এমনি মানুষের কাছেই, আপনারা অঞ্চলের মানুষের কাছেই বলুন নাকি যে ওয়ার্ড কমিটির এরকম একটা সিস্টেম আছে, গ্রামসভা আছে। গ্রামসভার নামটা অনেকেই শুনেছেন, ওটা গ্রামে তো ওটা ওটা আছে, বিভিন্ন জেলায় আছে। ওয়ার্ড কমিটির ব্যাপারটা বললাম, দলগুলো জানে কিন্তু তারা বলে না। এই যে রবিদা বললো যে আমরা কেন করতে পারছি না, আমরা তো জানি না। আপনি জানেন, আপনি জানেন, অনেকে জানেন, ধরুন আপনার ওয়ার্ডে আমি 10টা লোক সেটাই বলছি, জানে। আমরা জানি লোকগুলো না। কেন এগিয়ে আসে না? যে ওয়ার্ড কমিটির সাংবিধানিক অধিকার। আমি বলছি সেখানে যদি দেখা যায় আপনি শক্তভক্ত লোক হয়ে আপনি ডাকেন অ্যাজ এ লিডার হয়ে, আবার দেখবেন ওই 5টা লোক আপনার কাছে আসবে। আমি বলছি উইদাউট লিডারশিপ, আজকে মাধববাবু যে ওর প্রোগ্রামটা নিয়েছেন, একটা কনসেপ্ট নিয়েছেন, এটা নাগরিকরা হঠাৎ করে জমা হয়নি, ওটা খুঁজে কাজে বের করে একটা প্রস্তাবনা রেখেছেন। সেখানে নাগরিকদের পছন্দ হলে এক কাটতে হবে। নাগরিকরা উদ্যোগ নিচ্ছে কোথায়? নাগরিকদের দিয়ে আমরা উদ্যোগ নেওয়াচ্ছি, ভাই দেখ এটা খেয়ে দেখ কেমন, অনেক মিষ্টি ফল খেয়েছি, সেই মিষ্টি ফলটা দেখ। তাহলে তো উদ্যোগ নিতে হচ্ছে কোনো ব্যক্তিকে। যে কনসেপ্টটা এসছে, যেখান থেকে পড়াশোনা করে বা বাংলা অনুবাদ করুক, তার তো একজনকে নিয়ে এলো। আমি এই জায়গাটা যেতে চাই, সে উদ্যোগটা নিচ্ছে তো কেউ, সেটাকে সে ইমপ্লিমেন্ট করার জন্য মানুষের মধ্যে প্রস্তাবনা বা ছড়িয়ে দিচ্ছে। নাগরিকরা মনে করলে গ্রহণ করতে পারে অথবা বর্জন করতে পারে। বুঝেছি, আমি বলবো এবার একটু। এইটার উপরে তুমি হ্যাঁ আচ্ছা বলছি। ধরুন আমরা নাগরিকদের ভূমিকা আমরা পড়াশোনা করে জেনেছি যে তারপরে এই 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 পুঁজিবাদী ব্যবস্থা, এখন এরপরে একটা সমাজতন্ত্রের কথা উঠেছে। যদি সমাজতন্ত্র হয় তাহলে কিছুটা আমাদের অনেকটা সুরাহা হতে পারে। হ্যাঁ, সেখানে ব্যক্তি মালিকানার স্থান বেশি থাকে না, যে সমস্যাগুলো ব্যক্তি মালিকানার জন্য হচ্ছে, এই আলোচনা বিভিন্ন জায়গায়। আমরা যদি তারপরে স্টেপটা যদি ভাবি, যে যেভাবে পড়েছে আর কি, যে অনেকেই জেনে গেছে, সেটা হচ্ছে সাম্যবাদ, সমাজতন্ত্রের ব্যাপার। সেইখানে দেখা যায় যে সমাজবাদ, সমাজতন্ত্র, এই সমাজতন্ত্রের পরে সাম্যবাদ, সেখানে কোনো রাষ্ট্রও থাকবে না। কোনো ব্যক্তিগত কোনো উদ্যোগের, ব্যক্তির কোনো উদ্যোগ সেইভাবে থাকবে না। সেখানে সমাজ নিজে ঠিক করবে, আরো বেশি বেশি আরো পারফেক্ট হবে কথাটা, এই কনসেপ্টটা। আজকে প্রশ্ন উঠছে, আজকে আমরা অনেকে দেখছি তাই প্রশ্ন উঠছে, কি করে হয় ব্যক্তিরা যদি উদ্যোগ না নেয়, নেতা যদি না তৈরি হয়, এটা এই ধরনের ব্যবস্থাতেই ভাবা যায়। আবার যেটা আমরা ভাবছি যে সবার মঙ্গলের কথা কোন ব্যবস্থার মধ্যে হতে পারে, তখন আলটিমেটলি ভাবতে হবে সমাজবাদ বা সাম্যবাদ। যেখানে দেখা যাবে, রবিদার প্রশ্নের উত্তরটা চলে আসবে, সেখানে দেখা যাবে যে নাগরিকরাই সব কাজ করছে, সমস্ত উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে নাগরিক, দেয় না। সে উৎপাদন এবং বন্টন। আলোচনাটা কিছুতেই গতি পাচ্ছে না। ঘুরবে, খাবে আটকে যাবে এই তো। জন্যই আটকে রয়েছে। এইবার যার যার মতন করে ক্লিয়ারেন্স চাই তো। যেখানটায় পরিষ্কার বলা আছে না, তুমি আমায় বলো না, আমি সাম্যবাদ। সাম্যবাদ কথাটা বারবার ব্যবহার হচ্ছে। যখন আমি না জেনে করি। সেই সাম্যবাদ কথাটা যখন ব্যবহার হয়েছে আজ থেকে, আচ্ছা ঠিক আছে রবীন্দ্র, আপনি অত্যন্ত তাহলে ভালো সেটা নিয়ে বলেছেন, আপনারা অনেক কতক্ষণ বোঝার আলোচনা চেষ্টা চালাবেন? করেছি। চলবে সারা রাত, এটা তো সারা রাত হতে পারে। সাম্যবাদ তো জানেন যে হ্যাঁ। হ্যাঁ সবাই সমান। বর্তমান ব্যবস্থাটার বর্তমান না, বলছি আচ্ছা, next কে বলবেন? 1917 সালেই এই নিয়ে আলোচনা হয়েছে, কি করে আচ্ছা, সাম্য আনবে। বিটিদি বলবেন? তাহলে আজকে কেন ওই কথাটা বলুন, নিয়ে বারবার বলুন। প্রশ্ন তুলছেন? কি করে আনবো তো বলাই ছিল, কিন্তু আপনারা পথভ্রষ্ট হয়েছেন। সেটা বলুন যে আমরা সাম্যবাদে দীক্ষিত হয়েও, যেটা কবিতা বারবার তুলছেন, যে আঞ্চলিক জায়গায় তো আপনারা সেটার থেকে বেরিয়ে গেছেন। যে দায়িত্বটা নিয়েছিলেন সাম্যবাদ প্রতিষ্ঠা করব, আদর্শটা গ্রহণ করেছিলেন, আজকে 2025 সালে দেখছি আদর্শটাকে ছেড়ে দিয়ে নিজের সুখ সুবিধা ছাড়া আর কিছু নেই সেখানে। এইটা শিকার গেলেই তো হয়
যে হ্যাঁ ব্যক্তির পতন হয়েছে, ব্যক্তির পতন হয়েছে মানসিক ভাবে, সেই জন্যই আমরা এই গাড্ডায় আটকে রয়েছি। Yes. আজকে মাধববাবু যেটা বলতে চাইছেন, ওই গাড্ডার থেকে কবে বেরোবেন, নিজের মনটাকে ওই প্রকৃত সুখের জায়গায় নিয়ে যাবেন। আপনি তো গাড্ডায় পড়েই থাকছেন, বেরোচ্ছেন না গাড্ডার থেকে। আজকে রবিদা যেটা বলছেন যে এই গাড্ডার থেকে বেরোবার জন্য একজনকে নেতৃত্ব দিতে হয়। হ্যাঁ, গান্ধীজিও ভেবেছেন আমি গাড্ডার থেকে বার করবো, সুভাষও ভেবেছে আমি গাড্ডার থেকে বার করবো, চিত্তরঞ্জন ভেবেছেন গাড্ডার থেকে বার করবো। তাহলে গাড্ডার থেকে বার করার জন্য যে মানসিকতা, সেটাই তো নেতৃত্ব। ইয়েস, সেটাই তো নেতৃত্ব, যে মানসিক ভাবে যদি না আমি চাই, তাহলে আমি মানুষকে বলবার এগোতে হবে। আগে তো মানসিক ভাবে আমি চাইবো যে নেতৃত্ব দেবো, হ্যাঁ। তবে তো মানুষের কাছে গিয়ে বলবো। দাদা, তাই বলছি এটা তো ব্যক্তির ব্যাপার। আপনি বলবেন তো? ঠিক আছে, না না, আমি একটু শুনুন, বলার মধ্যে আপনি বলবেন তো? আপনি বলবেন না, তুমি ভাই কি বলবে না? আপনি দাদা বলবেন না? এ ভাই জোর করো না প্লিজ। শুনুন, আমি বলছি, প্রথম আমি এমনিতেই আমি পরিষ্কার একটু বলে দিই, আমি ঘরে যাবো না। হ্যাঁ, আমি আমার জীবনটাই হলো লড়াইয়ের জীবন, প্রচন্ড কষ্টের জীবন। আমি বাস্তববাদী, বস্তুবাদী, আমি বুঝি, আমি এর মধ্যে ঢুকবো না। বাস, ধন্যবাদ। তো কবিতা পরের প্রশ্ন আসছে, আগে আমরা এটার উপরে দেখি। দাদা, আপনি বলবেন তো? আসুন কিছু বলুন। মাথায় নমস্কার প্রত্যেককে। তোমাকে ডাকতে হবে তুমি। আমরা আজকের যে আলোচনাটায় বসেছি, যে সম্পূর্ণ সামাজিক সমাধান কোন পথে, সেটা আলোচনা করব। আমাদের সমাজ ব্যবস্থাটা কি পরিকাঠামোর ওপর রয়েছে, আমাদের আর্থ সামাজিক এবং রাজনৈতিক পরিকাঠামো কি অবস্থায় আছে বা কি, সেটা নিয়ে আগে আলোচনা হওয়া দরকার ছিল। তো আমি কেন রাজনীতিটাও আনলাম, আর্থ সামাজিক এবং রাজনীতি, কারণ এই রাজনীতি মানে কোনো দলীয় রাজনীতি নয়। এই রাজনীতি হচ্ছে অর্থনীতির ঘনীভূত রূপই হচ্ছে রাজনীতি। সুতরাং অর্থনীতিকে যদি আমরা চাঙ্গা করতে চাই, সেখানে এই রাজনীতির এটা এসে যাচ্ছে। আজকে সমাজ ব্যবস্থার মধ্যে যে পরিকাঠামোটা রয়েছে, সে পরিকাঠামোটা দুভাবে পরিচালিত হয়। একটা হচ্ছে আইডিওলজিক্যাল, আর একটা হচ্ছে পলিটিক্যাল। আইডিওলজিক্যাল কোনটা? শিক্ষা, স্বাস্থ্য, অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি নিয়ে, ধর্ম, সমস্ত কিছু হচ্ছে আইডিওলজিক্যাল। আর পলিটিক্যাল হচ্ছে কি? পুলিশ, মিলিটারি, পার্টি ইত্যাদি। ফলে আমরা অর্থনীতির যে ঘনীভূত রূপ রাজনীতি, সেটাকে ভুলে গিয়ে এখন রাজনীতিটাই কন্ট্রোল করছে অর্থনীতিকে। যেটা মাধবও বলছে, যে রাজনীতি কন্ট্রোল করছে অর্থনীতিকে। অর্থাৎ আমরা যাকেই ভোট দিয়ে পাঠিয়ে দিচ্ছি, সে গিয়ে ওই অর্থনীতিটার ওপরই নজর দিয়ে অর্থনীতিটা কি করে নিজেদের দিকে কুক্ষিগত করা যায়, সেই ব্যাপারেই চিন্তা। যার জন্যে নেতাজি একবার বলেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস, যে ভারত স্বাধীনতার পর অন্তত 5 বছর বা 10 বছর ডিক্টেটরি থাকা উচিত। সেটাকে কমিউনিস্ট পার্টির লোকেরা ভুল ব্যাখ্যা করেছিল। এবং গান্ধীজিও বলেছিলেন যে যদি ভারত স্বাধীন হয়ে যায়, তখন সেই সরকার গঠনের জন্য কংগ্রেস পার্টিকে ভেঙে দেওয়া হবে, যে নতুন করে তৈরি হবে। তার কারণ এই একটাই, এনারা দুজন ভালোভাবেই বুঝেছিলেন, এনারা যারা প্রকৃত অর্থে মানুষকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আমরা সেটা করিনি। আমরা এখন সেটা করে এগিয়ে যাচ্ছি। আজকে এটা করতে গেলে আমরা এই যে নাগরিক উদ্যোগ যেটা বলেছেন, নাগরিকের মধ্যে একটা কিছু কিছু লোক, এই যে আমরা যেমন বসে আছি, রাজারডায় যারা আছি ইত্যাদি, কিছু কিছু আছে যারা ব্যাপারটা বুঝতে পারছি, বুঝতে পেরে আমরা এই আইডিওলজিক্যালে কাউন্টার করার জন্যে আমরা একটা নতুন আইডিওলজি তৈরি করার চেষ্টা করছি। যে আইডিওলজিটা
এই সমাজ গঠনে সাহায্য করবে। কিন্তু আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ। এই গণতন্ত্রের দোহাই দিয়ে একটা পুঁজিবাদী ফ্যাক্টরি সেখানে যদি শ্রমিক আন্দোলন করে, সে সেই আন্দোলনকে দমানোর জন্যে আগে ছেড়ে দেয় সেখানে এই বিভিন্ন আইডিওলজিক্যাল ধারাগুলো দিয়ে সে চেষ্টা করে সেকে দাবিয়ে দিতে। সেটা যদি না হয় তখন এই পলিটিক্যাল দিয়ে তাকে করে, অর্থাৎ পুলিশ, মিলিটারি, কোর্ট কাছারি ইত্যাদি সমস্ত কিছু নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ফলে আমরা প্রত্যেকেই আটকে যাচ্ছি। আমাদের যেটা দরকার, এই যে কিছু উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত লোকদের মধ্যেই এই সংগঠনটা গড়ে উঠেছে, এই অল্টারনেটিভ যে সংগঠনটা, অর্থাৎ রাজনীতি নয়, এটা প্রকৃত অর্থে সমাজ গঠনের যে সংগঠন, সেটা গড়ে উঠেছে আমাদের এই মধ্যবিত্ত কিছু লোকের মধ্যে দিয়ে। তাদের আমার মনে হয় এখন বিভিন্ন জায়গায় নিজেদের আইডিওলজিটাকে ছড়িয়ে দেওয়া, এবং সেটা স্টুডেন্টদের থেকে, ছোটদের থেকে শুরু করুক। কারণ আমরা তো সবাই বয়স্ক হয়ে গেছি, আমরা সবাই আর কিছুই করতে হবে না, কিন্তু তারা করতে পারবে যে এই জিনিস চলতে পারে না। আপনাদের একটা জিনিস খেয়াল রাখা দরকার, যে আমাদের সমাজটা গঠন করতে গেলে বা সমাজে আমাদের প্রকৃত মেন যে জিনিস, 5টা জিনিস আমাদের দরকার: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। এই 5টা জিনিস, 5টা জিনিসের ওপরেই কর্তৃত্ব করছে অর্থনীতি, এবং সেই অর্থনীতি কন্ট্রোল করছে রাজনৈতিক দলগুলো, যারা পাওয়ারে যাচ্ছে, পাওয়ারে গিয়ে কন্ট্রোল করছে। এবং গিয়ে ক্রমশ যখনই আপনি এইদের নিয়ে একটা সমবায় ভিত্তিক ব্যয়ভিত্তিক করতে যাচ্ছেন, ওটা পাল্টে দিচ্ছে। যেমন আজকে কেন্দ্রীয় সরকার অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে যে সমস্ত কিছু সে বেসরকারিকরণ করে দেবে। তার মানে পুঁজিবাদের হাতে আবার চলে যাচ্ছে। এবং পুঁজিবাদটা যে আমরা শিখেছি, সেটাও তো আমরা শিখেছি কিছু পুঁজিবাদী স্টেট থেকে নিয়ে, এবং তাদের আমরা বিরোধিতা করতে পারছি না, তাদের ভগবান বলে, তাদের আমাদের আসল নেতা বলে বসিয়ে রাখছি। এইটা করতে গেলে আমাদের প্রত্যেকটা এই সংবেদনশীল নাগরিকদের সংঘবদ্ধভাবে মানুষকে বুঝিয়ে, বিশেষ করে ইয়াং জেনারেশনকে বুঝিয়ে এর ওপরে আঘাত আনার একটা একান্ত দরকার হয়ে পড়েছে, যাতে এই নাগরিক উদ্যোগ উজ্জীবিত হয় একটা কাঙ্ক্ষিত সমাজ, যেটা আমরা চাই, যেখানে সমস্ত সাম্য, মৈত্রী এ সমস্ত বজায় থাকবে, এবং এই 5টা ব্যাপার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য, এগুলো সকলের সমান অধিকারে থাকবে। সেটা আমরা গড়ে তুলতে পারবো। আমি বিশেষ কিছু বলতে চাই না। আমার মাধবের কথা শুনেও মনে হয়েছে, ওর কথাও শুনেও মনে হয়েছে, আর ইডি তো বলেই গেলেন রতিনবাবু যে এই করে, কিন্তু সেখানে প্রত্যেকটাই ফেল করেছে। তাই আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিকাঠামোটা আমাদের যেটা বোঝা দরকার, এটা আমি একটা বোর্ড থাকলে আমি একে বুঝিয়ে দিতাম, আমি বলে দিলাম মুখে, যে বুঝতে পারলেন নিশ্চয়ই আপনারা, যে এই আর্থ সামাজিক রাজনৈতিক পরিকাঠামোটাকে আমাদের সম্পূর্ণ পাল্টে ফেলা দরকার। পাল্টে ফেলে আমাদের যে নাগরিক উদ্যোগ নিয়ে আমরা যারা এই রাজাড্ডার মতো আমরা যারা বসে এগিয়ে যাচ্ছি, তাদের উচিত একটা সংগঠন গড়ে তুলে তাদের বিভিন্নভাবে ছাত্র মানে ইয়াং জেনারেশনের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার আমরা কি উদ্যোগ নিতে চলেছি, আমরা কি উদ্যোগ নেব। ধন্যবাদ। বাহ, ভালো বলেছে। আচ্ছা, একটা কথা রুইদা আমার বলতে ভুলে গেছি। বসে বলুন না। যেটা হচ্ছে যে আজকের যে ভোটের রাজনীতিটা শুরু হয়েছে, এই ভোটের রাজনীতিটার দিকে আমাদের প্রত্যেকের নজর দেওয়া দরকার। এই ভোটটাকে আমরা, যার জন্যে বিভিন্ন সময় এখন ইলেকশন ওয়াচ বলে একটা আছে, ইলেকশন ওয়াচ, ন্যাশনাল ইলেকশন ওয়াচ আছে এবং স্টেট ওয়াইজ ইলেকশন ওয়াচ। তাদের ওপরেও সরকার হাত দিয়েছে, তাদের লোককে ধরে নিয়ে গিয়ে ভরে দিচ্ছে। আজকে হেরে যাওয়া দিল্লিতে মেন কারণই হচ্ছে, মেন কারণ এই এদের সমস্তকে নিয়ে গিয়ে জেলে ভরে দিয়েছিল, এইভাবে যে করেছে। তাই আমাদের এখন সচেতনভাবে চিন্তা করা দরকার যে আমরা ভোটটা কিভাবে দেবো,
বা দেবো। আগে আমরা যারা ভোট দিতে চাইতাম না, ঘেন্না ধরে গেছিল, আমরা দিতে যেতাম না। কিন্তু এখন তো সেখানে আবার একটা চালু হয়ে গেছে, নান অফ দ্য অ্যাবভ, নোটা। সেখানে যেদিন এই নোটা বেড়ে যাবে, যেদিন নোটা বিপুল হবে, একটা সুপ্রিম কোর্ট একটা রায়ও দিয়ে দিয়েছে যে নোটা যদি 20%-এর ওপর হয়ে যায়, সেখানে নতুন করে ইলেকশন হবে। নোটা, এই যে নোটাটাও আমাদের ভাবা রাখা দরকার, যে একদম লাস্টে থাকে নোটাটা, যেখানে আপনি ভোট দিলে আপনার এই ব্যবস্থাটা পছন্দ হচ্ছে না, এটাই বলা হয়ে গেল। যেটা একসময় নকশালরা করেছিল, ক্যান্সেল করে দিয়ে আসতে আসতো, অ্যারেস্ট হতো, এ হতো। এখন সেটা সরকারি নিয়মভাবে চালু হয়ে গেছে, সুপ্রিম কোর্ট থেকে এটা মেনে নিয়েছে। এটা আমি বলতে ভুলে গেছি। হ্যাঁ, প্রশ্নগুলো এসেছে, একটু অন্যভাবে এসেছে, যতখানি বুঝেছি আমি বলছি, তারপরে আরো থাকবেই নিয়ে আলোচনা বলার জন্য। মূলত আমরা যেটা গৌতমবাবু বলছিলেন যে আমরা কোথাও একটা আটকে গেছি। বর্তমান যে সমাজ ব্যবস্থা রয়েছে, এটা আমরা 75 বছর দেখেছি। এক প্রকার আমরা গণতন্ত্র পেয়েছি, আমরা ভাবতে পারছি, মিটিং করতে পারছি, অভিযোগ জানাতে পারছি, ফলে আমাদের সচেতনতাও বৃদ্ধি পেয়েছে, জ্ঞান বিজ্ঞান বিকশিত হয়েছে, আরো আমরা অনেকটা জেনেছি, আরো অনেকটা পরিপক্ক হয়েছে বলা যায় পূর্বের ব্যবস্থাগুলিকে জেনে। তো আমরা বারবারই যারা বক্তারা বললেন, মূলত বর্তমান ব্যবস্থায় যে অসঙ্গতিগুলো আছে সেইগুলোই বারবার উঠে এসেছে। সেগুলো তো আমরা জানি যে সমস্যাগুলো কোথায়, তাই তো আমাদের পরিবর্তনের কথা, নতুন ভাবনার কথা, কোন পথের কথা উঠে আসছে। যেই পথের কথা উঠে আসছে, সেই পথটা কেমন হওয়া উচিত, বর্তমান যে অসঙ্গতিগুলো আছে এই পথে কি সমাধান হবে, এইটা নিয়ে বেশি করে যদি আমরা আলোচনা করি, তাহলে সমাধানের দিকে আমাদের রাস্তাটা খুলবে। যেমন সমস্যা নিয়ে যদি ভাবি, তাহলে আর খুলবে না। সমস্যার কারণকে নিয়ে ভাবা, সমস্যাটা কোথায় এবং তার সমাধান করা। তো প্রথম যিনি রবিবাবু বলেছিলেন যে স্বাধীনতা সংকুচিত হওয়ার সম্ভাবনা থাকবে সেখানে। এখানে তো ব্যবস্থা নাগরিক নিয়ে আসছে, এটা নাগরিক বিবেচনা করছে নাগরিকের জন্য কেমন ব্যবস্থা দরকার, এবং এখানে ব্যক্তিকে স্বাধীন করে দেওয়া হয়েছে যে ব্যক্তির কি চাই, তার কি ডিমান্ড। উনি যেটা বলছেন যে আমার একটা যদি প্লেন দরকার, ট্রেন দরকার, অনেকে বলতে পারে, অনেকে আমাদের সঙ্গে আলোচনা হলে বলে যে আমি যদি একটা রাজধানী ট্রেন আমার দরকার একটা। তো উনি সেটা, বর্তমান যে বিকৃত মানসিকতা রয়েছে আমাদের, নানা রকম অভিযোগ রয়েছে, নানা রকম অশান্তির মধ্যে আছি আমরা, বিলাসবহুল জীবনযাপন করছে, আমার কিছুই নেই, আমি কি পাচ্ছি, এই বিষয়গুলো নিয়ে আমরা তো স্ট্রাগল করছি নিত্য প্রতিদিন। ফলে এই ভাবনাগুলো আমাদের মধ্যে আসছে। কাউকে যদি একটা প্লেন 10খানা BMW গাড়ি দিয়ে দেওয়া যায়, সে কি সেটা মেনটেন করতে পারবে? সে তো একই সঙ্গে একটা গাড়িই চালাবে, সে তো একই সঙ্গে একটা ঘরেই বাস করবে, তাই না? তো ব্যবস্থা বলছে এই সমস্ত কিছু মেনটেন ব্যবস্থা করবে। আপনার কি প্রয়োজন, আপনার কবে কোথায় ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, ধরুন বছরে আপনার 3খানা আপনার বিদেশ ভ্রমণ দিল, এটা তো সিস্টেম আছে, তাই না? সবাই তো সবকিছু চাইবে না, কারণ প্রত্যেক কিছু চাই না। অনেকেই, যেমন ধরুন খাবার, কারো ধরুন 2খানা রুটি খেলে তার হয়ে যায়, কারো 10খানা লাগে। তো যার 10খানা লাগে সে 10খানা পাবে, যার 2খানা পাবে। এটা যদি প্রত্যেকে 10 করে দেওয়া যায়, তাহলে তো তার 8খানা নষ্ট হবে, এ তো প্রপার্টি নষ্ট হওয়া। একই রকম ভাবে এটাও তাই। এটা আমরা এখন অসুরক্ষিত বলে তাই বলছি, যখন সিস্টেমটা আমরা বুঝবো যে এটা প্রত্যেকের অধিকার সুরক্ষিত করার জন্য ব্যবস্থা, এটা যে তার মূল্য কম তার মূল্য বেশি তা নয়। আমরা যদি আপনি যে প্রশ্নটা করছেন সেটা উত্তরটা এখানেই চলে আসছে। এখানে সমাজের জন্য প্রত্যেকটা কাজের প্রয়োজন। আমার হয়তো পোশাকটার দাম হয়তো কম, কিন্তু মোবাইলটার দাম অনেক বেশি, দুটোই সমান মূল্য, বেশি কমের কিছু নয়। পোশাকটার ভ্যালু কম বলে তার মূল্য কম, তার যেটা বানিয়েছে মোবাইল তার মূল্য অনেক বেশি। যে পোশাক বানায় সে দর্জি, তার হয়তো দিনে 300 টাকা সে পায়, হয়তো সে মাসে 3000 টাকা পায়, 9000 টাকা পায়। কিন্তু যে মোবাইল বানিয়েছে ইঞ্জিনিয়ার, সে হয়তো দিনেই সে 9000 টাকা রোজগার করে, তার হয়তো কয়েক লক্ষ টাকা রোজগার মাসে। তাহলে কিন্তু দুটো বিষয়ের আমরা যদি দেখি যে এই ভ্যালুটা এসেছে কাজের নিয়ে থেকে এসছে, যে ডিমান্ড এবং সাপ্লাই। যেই বস্তুটার ডিমান্ড খুব বেশি, সাপ্লাই কম, তার ভ্যালু বেড়ে যাবে। যেই বস্তুটার ডিমান্ড নেই, সাপ্লাই অনেক, তার ভ্যালু কম। এই ডিমান্ড সাপ্লাইয়েরই খেলা পুরোটা, কিছুই নয়। এটাই অর্থনীতি যদি এই ডিমান্ড যদি সে মানে ওপেন করে দেয়, তাহলে অর্থনীতির পুঁজিবাদের কোনো লাভ হবে না, তাহলে মুনাফা হবে না। মুনাফা চলবে কি করে? কিন্তু আমরা যদি দেখি আলটিমেট যে মানুষের প্রয়োজন, মানুষ কি চাইছে, নাগরিক কি চাইছে, নাগরিকের দুঃখটা কোথায়? কারণ তার কাছে কোনো চাহিদার কোনো ফ্রিডমই নেই, কারণ তার কাছে যতখানি মুদ্রা ততখানি চাহিদা সে করতে পারছে, তা বিশুদ্ধ করতে পারছে না। এই তো সমস্যা তো এইখানেই। এখন আমি যদি যে কাপড় তৈরি করছে তাকে যদি ভ্যালু কম দিই, তো সে তো বিরোধ করবেই,
কারণ তার তো ওইটুকু টাকায় হচ্ছে না, তার সমস্যা তো এইখানেই। এখন আমি যদি এই বৈষম্য রেখে দিই তাহলে তো আর ব্যবস্থা পাল্টানোর কোনো কারণ নেই, তো প্রশ্নই নেই। এই চলুক, এভাবেই চলুক, তাহলে ঠিকই আছে। আত্মহত্যা করছে, সুসাইড করছে, মারছে, মরছে, তাহলে ঠিকই আছে সব। ঠিক তো নেই আসলে, না, সমস্যা তো সেইখানে। আমি যখন পরস্পরের ভ্যালু কেন বাড়াচ্ছি, কারণ আমরা এতদিন থেকে যে ব্যবস্থা দেখে এসেছি সেই অনুযায়ী আমাদের মাইন্ডসেট তৈরি হয়ে গেছে। যেই প্রতিযোগিতার বাজার, কম্পিটিশন, ছেলে মেয়েদেরকে শেখাচ্ছি তোমার নাম্বার যদি প্রথম সারিতে না যায় তুমি কিন্তু চান্স পাবে না, তোমার কিন্তু অন্যকে ধাক্কা মারতেই হবে। তারপর তুমি তোমার কথা ভাবো, তার কথা ভেবো না। তোমার টিফিনটা খাও, ফলে তার কাছ থেকে নিয়ে খাও, তুমি দেবে না তাকে, তাই না? এই যে কারণ কি, এটা আমাদের সাইকোলজিতে কাজ করছে এই অভাবের জন্য। কারণ কি, কারণ আমি চাইলেই সবকিছু পাবো না, আমাকে সেটা অর্জন করতে হবে, লড়াই করতে হবে, স্ট্রাগল করতে হবে। এই বিষয়টা এখনকার ব্যবস্থায় রয়েছে, ফলে এই মাইন্ডসেটটা আমাদের কাছে আছে। আমি যদি সামগ্রিকভাবে দেখি যে সে যে দর্জি হয়েছে, হয়তো তার অন্য কিছু হওয়ার ইচ্ছে ছিল, সেই সুযোগই সে পায়নি পড়ার। একটা দরিদ্র পিতামাতার সন্তানকে আমি তাহলে কি করব? সে কি দরিদ্রই থাকবে, না তাকে দেওয়া উচিত তাকে ফ্রিডম? সে কি শিখতে চায়, পড়তে চায়, হয়তো সে অন্য কিছু হতে চেয়েছিল, বাধ্য হয়ে সেটা হতে হয়েছে। এটা কিন্তু আমরা আকসার দেখি, আমরা চাইছি করতে একটা, করছি আরেকটা। তো এখানে সমস্ত জীবন জীবিকার, সমস্ত বস্তুর, সমস্ত পরিষেবার মূল্য এখানে সমান, কারণ সমাজের জন্য প্রত্যেকটাই প্রয়োজন, মানুষের জন্য, সমাজের জন্য। এটা বিদ্যালয়ে তারা শিখেই আসবে। আমরা যেমন এই মাইন্ডসেটটা একদিন থেকে পেয়েছি, এখন যখন শিশুরা যে নতুন ব্যবস্থায় শিখবে তারা এটা বুঝেই আসবে যে এই প্রত্যেকটা মানুষের কেউ বড় কেউ ছোট নয়, এ তো সমাজ, সিস্টেম, অর্থনৈতিক ব্যবস্থাকে করে দিয়েছে। তার ভ্যালু কম, তার ভ্যালু বেশি, কারণ এই সুযোগ তো তাকে দেওয়াই হয়নি না, ভ্যালুটা বোঝার এবং ভ্যালুটাকে জীবনের সঙ্গে জড়ানোর তাকে সুযোগই দেওয়া হয়নি। তো এটা এখানে সবকিছুর সমান, কোনো বেশি কম নয়, তবেই তো বৈষম্য যাবে, তবেই তো অসুবিধাগুলো দূর হবে। হ্যাঁ, সব থেকে বড় কথা যেটা বলছিলেন যে ফ্রিডম যেটা আছে, মানুষ যেটা করতে চায় সেটাই, যেমন নেতৃত্বের কথা আসছে, যেমন আমি যেমন বলছি যে কিছু লোক একটা নেতৃত্ব করে, তারা উদ্যোগ নেয়। হ্যাঁ, এখানে কি আছে যে কারো নেতৃত্বের উদ্যোগ ভালো লাগে, সে হয়তো আমার সেটাকে সমর্থন করছে, তাই না? কারণ এই কথাটা তারও কথা, সে তো বলতে পারছে না, তার হয়তো সেই মেধা বা সেই ইচ্ছে, সেই রুচি নেই, সে বুঝতে পারছে এটা আমারও প্রয়োজন, তাই না? ফলে এটা কেউ না কেউ তো তুলবেই, কারণ মানুষকে বুঝেই তো মানুষ তুলছে, মানুষের সমস্যাগুলো নিয়েই তো তুলছে। কারণ তার সমস্যা মানে আমারও সমস্যা, সে দুঃখে থাকলে তো আমিও দুঃখী হব, তাই না? আমি যদি ভালো থাকি আর আমার পাশের বাড়ি যদি খারাপ থাকে, তো আমার মধ্যে সেই আসবেই, সেই জ্বালা আসবেই, এর প্রতিনিয়ত কাজ করবেই সেটা। তাই জন্য এত সুরক্ষা, সিসি ক্যামেরা, এই সেই করে মানুষ জীবনযাপন করছে। তো আর কোনো প্রশ্ন কিছু আছে? আশা করি বলুন তো, আপনি বলবেন, আপনি আর কিছু বলবেন? হ্যাঁ, এইখানে যেটা আছে, এখানে আমাদের যেরকম একটা সংগঠন অলরেডি আছে, ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্ট বলে, ইউএলএম সংক্ষেপে। আমরা এটাকে ইউএলএম উপস্থাপিত ব্যবস্থাই বলি, বা ইউএলএম প্রস্তাবনা বলি, বা ইউএলএম সিস্টেম বলছি আমরা এটাকে, ইউনিভার্সাল লাইফ ম্যানেজমেন্ট, ইউএলএম। এটার সারা দেশেই এর সংগঠন রয়েছে, আর প্রায় সমস্ত রাজ্যেই আমাদের ভলান্টিয়ার বন্ধু আছে। আমার মতো কেউ না কেউ কোথাও না কোথাও মিটিং করছে আজকেও। আমাদের যেমন দিল্লিতে শিরোজির বালি, দিল্লিতে যে ফিলোসফার, যিনি এটা প্রপোজ করেছেন এই কনসেপ্টটাকে, দার্শনিক, উনি এখন যেমন গোয়াতে আছেন। আমাদের রাশিয়ায় আছে সংগঠন, রাশিয়ান ভাষায় বইপত্র আছে। রাশিয়া যিনি আছেন তিনিও গোয়াতে আছেন এখন, সেখান থেকে মুম্বাই যাবেন। আমরা যেমন এর আগে কেরালাতে করে এলাম। আসামে আমাদের কয়েকজন বন্ধু আছেন, আমাদের অনলাইনেও মিটিং আলোচনাগুলো হয়। বিভিন্ন ভাষায় আলোচনাটা সারা দেশেই হচ্ছে ব্যাপার। তো এইটা যখন আরেকটু পপুলার হবে, কারণ এটা তো অর্থের ব্যাপার, এখন কোনো কিছু প্রচার করতে গেলে অর্থ লাগে, ইউটিউবে হোক বা অনলাইনে হোক বা কোনো পোস্টারিং হোক, সবাইতেই অর্থ লাগে। ফলে আমরা এখন ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত সময়, ব্যক্তিগত অর্থ ব্যয় করে আমরা এগুলো সব করছি, সবাই তাই করছে। এটা যখন সংগঠন একটু বড় হবে, তখন একটা সংগঠনের মতো করে আসবে, একটা সিস্টেম আসবে, বা কেউ যদি যেখানে সাহায্য করতে চায় সাহায্য করবে, অনেকে করছেও সাহায্য ব্যক্তিগত উদ্যোগে, যে বইগুলো কেউ প্রিন্ট করুন, বা আমাদের এই যে বুকলেট গুলো আছে সেগুলো। এটা যখন পপুলার হবে বা আর যদি পয়সা করি আসবে, তখন আমরা অনলাইনে বিজ্ঞাপন দেবো, পেপারে বিজ্ঞাপন দেবো, যে এরকম একটা সিস্টেম নিয়ে আমরা ভাবুন, বসুন, আলোচনা হোক। যখন পপুলার হবে তখন এই সিস্টেমেই আছে যে অলরেডি একটা সার্ভে হবে, বা আমাদের যে অ্যাপ আছে বা ওয়েবসাইট আছে, সেখানে মানুষ বুঝতে পারবে কত মানুষ সেটাকে গ্রহণ করছে, কারা কি চাইছে। এই মতামতগুলো আমরা গ্রহণ করবো এই ডিজিটাল মাধ্যমে, বা ফোন যাবে, তার কাছে মেসেজ যাবে তখন, বা আমাদের ওয়েবসাইটের মধ্যেও অনেক কিছু আছে, সেটাও পরে আসবে। তখন নাগরিক যদি ঠিক করে যে আমরা এটা একটা পলিটিক্যাল পর্যায়ে নিতে চাই, তখন পলিটিক্যাল পার্টি তৈরি হবে, এটা নাগরিক তৈরি করবে। এটাই সেই সিস্টেমটা, সেন্ট্রাল, কেন্দ্রীয় ব্যবস্থা, মানে কি যে কেন্দ্রের যে ভোট, মানে ঠিক, সেই ভোটের মাধ্যমেই কেন্দ্র সরকারের ক্ষমতা আছে।
কারণ নাগরিকের কাছে যদি রাষ্ট্রীয় ক্ষমতা না আসে তবে উন্নয়ন কি করে হবে, এটা তো আসতে হবে। গুড। তো এখন আলোচনাটা হচ্ছে সব জায়গায়, সবার কাছে। এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, এটা সমস্ত রাজনৈতিক দলের কাছে যাচ্ছে, নেতা মন্ত্রী পুঁজিপতি সবার কাছে যাচ্ছে বিষয়টা। হ্যাঁ, নাগরিক বলতে কি বোঝাচ্ছে? শহরের নাগরিক, গ্রামের নাগরিক, শিল্প কারখানার নাগরিক, নাগরিক কিন্তু অনেক ভাগ আছে। না এই ক্ষেত্রে ইংলিশ মিডিয়ামে যে ছেলেটা পড়েছে নাগরিক, বেঙ্গলি মিডিয়ামের ছেলেটা সে পড়ে নাগরিক, কোন নাগরিকের গুরুত্ব কিভাবে হবে? আমি হয়তো স্পষ্ট হয়নি প্রশ্নটা, তবু বলে দিচ্ছি। নাগরিক, আমি যে ক্ষেত্রে আমরা যে নাগরিক বলছি, মানে আমাদের, আমরা বলছি নাগরিক মানে যারা নগরে বসবাস করে নাগরিক, যা গ্রামে বলে, ঠিক না? আমি যদি এখানে দিক থেকে বলি যে নাগরিক বলতে সবাই, ইন জেনারেল। না না, আমাকে তো শেষ করতে দিন। আমরা এখন নগর বলছি মানে প্রত্যেকটা মানুষকে নাগরিক বলছে, এই একটা অর্থ আছে। আর তার আরেকটা অর্থ আছে, যিনি নগরে বসবাস করে তিনি নাগরিক। দেখা যাচ্ছে এর ভিতর দিয়ে প্রচন্ড রকম ভাবে ডাকাতি খুন চলছে, মানে অপরাধ রোজগারে। দেখেন নাগরিক, ওই মাফিয়াটা নাগরিক। তাহলে এগুলোকে চূড়ান্ত বা বিশ্লেষণ আনতে হবে। এই বিশ্লেষণ মধ্যে এনে কিভাবে একটা শেপ দেবেন সেটা বলতে হবে। মূলত আমরা যেমন মানববাবু বলছিলেন যে, এই কথাটা তো আমি বলিনি শুরুতে, এটা বলে দেওয়া উচিত যে আমরা কাজ করছি ব্যবস্থা নিয়ে। এই সমস্ত বিষয়টাই আপনি যেটা বলছেন, এটা ব্যবস্থাপনার মধ্যে আসছে। একটা নাগরিক মন্দ হচ্ছে কেন? একটা শিশু বড় হওয়ার পরে সে কেমন শিক্ষা পেয়েছে, কেমন পরিবার পেয়েছে, কেমন সমাজ সংস্কৃতি পেয়েছে, তাই না? তার যে প্রতিফলন তা তো ব্যক্তির উপরে আসছে। সে মন্দ কাজ করছে কেন, তাই না? সে চুরি করছে কেন, হত্যা করছে কেন, কেন করতে বাধ্য হচ্ছে? সে কি বুঝতে পারছে না অপরকে আঘাত করলে আমার আঘাত লাগবে, সে ব্যথা পাবে? কেন করছে? করতে বাধ্য হচ্ছে না। আমরা এই যে মন্দ লোক, আমি তো বলছি তো জেনেই করছে। আমি তো নিজেই আপনাকে বলে দিলাম, কাউকে হত্যা করলে সে মরে যাবে, তার প্রাণ আর ফিরে আসবে, সে আমি কি এটা বুঝতে পারছি না? বুঝতে পারছি তো। কারো বাড়িতে আগুন ধরালে সে বাড়িটা পুড়ে যাবে, মানুষজন সব মারা যাবে। একটা পরিবারে আমার জানা একদম ডাইরেক্ট এফেক্টেড হবে। আমি কিন্তু ভীষণভাবে এফেক্টেড বিভিন্ন জায়গায়। আমরা কন্টিনিউয়াস প্রসেস, এটা কারণ সামগ্রিক সামাজিক ব্যবস্থা এটা একদিনের কয়েক ঘন্টার বিষয় নয়, এটা অনেক বড় সাবজেক্ট। তো মূলত আমি একটা কথা বলছি, ব্যক্তির কোনো দোষ এখানে নেই। এইসব মানে ব্যক্তি তো সে ভালোই থাকতে চাইছে, সে মন্দ হচ্ছে কেন, তার কারণটা আমরা অনুসন্ধান করছি, তার সমাধানের দিকে যাচ্ছি। আপনি যেটা বলছেন, এবার যেমন পলিটিক্যাল পাওয়ার, দল বারবার তো চেঞ্জ হচ্ছে, কিন্তু সমাজ কি চেঞ্জ হচ্ছে? মানুষের যে আকাঙ্ক্ষা সেটা কি পূরণ হচ্ছে? বা দল যা করতে চাইছে তা কি করতে পারছে? তাহলে দলের সমস্যা বা দলীয় নেতৃত্বের সমস্যা এখানে নয়। আমরা যে নেতৃত্বকে সমস্যা দিচ্ছি আসলে তা নয়। এটা আপনি গেলেও আপনি কি উন্নয়ন করতে পারবেন? সৎলোক কি পলিটিক্যাল পার্টিতে সৎলোক কি নেই? সৎলোক রয়েছে, তাই না? শিক্ষিত লোকের অভাব নেই। অভাব আছে পলিটিক্যাল পার্টিতে। কোন পার্টিতে নেই বলুন? সব পার্টিতে আছে। প্রচন্ড মেধা সম্পন্ন বিদেশ থেকে পড়ে এসছে। হ্যাঁ, সেটাই আলোচনা করছি, সেটাই আমরা আলোচনা করছি। সেই ব্যক্তিকে চেঞ্জ করলে, দলকে চেঞ্জ করলে সমাধান হবে না। এই সিস্টেমটা আছে, সিস্টেমের মধ্যে মানুষ আটকে যাচ্ছে। এই সিস্টেম মানে ব্যবস্থাগত সমাধানটা মূল বিষয়, এটা আলোচনা করছি আমরা। এটা পরে আরো আলোচনা করবো আমরা। আমি আজকে এই অবধি রাখছি, এরপর আমরা আগের মিটিং করবো একটা। গৌতমদা কিছু বলুন। কিছু বলার কিছু নেই, কারণ আমরা যেভাবে বক্তব্য মানে এই আন্দোলনটা শুরু করেছিলাম, প্রথম যে লিফলেটটা বেরিয়েছিল তাতে পরিষ্কার বলা ছিল যে অনেক রাজনীতি করা হলো। আমার 1970 সালে যাদবপুরে পড়ার সময় এইসব হাতে খড়ি হয়েছে। তা সেইখান থেকে আজকে 2025, 50 বছর পেরিয়ে গেল, অনেক রাজনীতি করা হলো, কিন্তু দেখা হলো যে রাজনৈতিক মতবাদের ভিত্তিতে একটি রাজনৈতিক দল গড়ে ওঠে এবং সে দুটো চায়। একটা হচ্ছে যদি ক্ষমতায় যায় আমি ক্ষমতার থেকে কিছুতেই যাব না, আর একজন হচ্ছে আমি ক্ষমতায় যেতে পারিনি, যে করেই হোক যাব। অর্থাৎ মাত্র দুটি মানসিকতা কাজ করে একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে, আমি আধিপত্যবাদ করব আর নয় যে কোনোভাবে ক্ষমতা করব। তা এই যে মানসিকতাটায় রাজনৈতিক দল পরিচালিত হয়, এই দুটোই মানসিকতা বর্জনীয়।
সেই হিসেবেই আজকে রাজাররা আহ্বান করেছিল যে রাজনৈতিক সংকীর্ণতা, দলীয় সংকীর্ণতার বাইরে একটা মুক্ত মন আমাদের তৈরি করতে হবে, যে মুক্ত মন সমগ্র সমাজের মুক্তির কথা ভাববে। তাই প্রাথমিক চাহিদা হচ্ছে মুক্ত মন। এই কলুষিত অবস্থার থেকে যে মন মুক্ত হয়েছে সেই পারে নেতৃত্ব দিতে আর একটা মুক্ত সমাজ তৈরি করতে। যেটা রবিদা বারবার বলছেন যে নেতৃত্ব জনগণকে সমবেত করে। ঠিকই, নেতৃত্ব মানে কি? যিনি প্রথম অনুভব করলেন যে এই মানসিকতার থেকে আমাকে মুক্ত হতে হবে, এই যে উন্মেষ, মানসিকতার উন্মেষ, এটাই প্রথম চাহিদা। যে আপনি যদি এই মানসিক উন্মেষ না করেন, আপনি নেতৃত্বই বা দিতে চাইবেন কেন? আজকে মাধবরঞ্জন বই লিখেছেন, প্রচার করছেন, সেই কথা ভেবেই হয়তো মান্নাদে গিয়ে বসলেন। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয়, কেউ হয় না। যে হয় না সে ভাবে যে কেন আমি সুখী হলাম না। সে তখন বলছে যে আমি বসে আছি পথে চেয়ে, যে কে আমায় এই ব্যথা বেড়ে করবে, নিবারণ করবে আর কি। যে সুখী হয় না সে ভাবছে যে আমি যে হলাম না, এই ব্যথা বুঝে কেউ যদি আমাকে সেই প্রলেপটা দেয় তাহলে আমিও সুখী হব। প্রত্যেকটা মানুষের মধ্যে যখন সুখী হয় না এই বোধটা জাগে, কে আছো গো যে আমায় সুখী করতে পারবে? সেই জন্য বলছি, যদিও গানটা গাই আমরা, কিন্তু তার অন্তর্নিহিত যে চাহিদাটা ছিল, যে ব্যথাটা বোঝো, কেন একজন সুখী হলো আর কেন হলো না। সমগ্র সমাজের এটাই সমস্যা, সবাই সুখী হতে চায়। আজকে মাধবগঞ্জ সেটা বারবার বলছে, একটা সুখী সমাজ, সবাই সুখী হতে চায়, তবু একজন হচ্ছে, একজন হচ্ছে না। এই গলদটা থেকে মুক্ত করার জন্যই যে নাগরিকরা এগিয়ে এসছেন, তাদের প্রথম চাহিদা হলো একটা মুক্ত মন। মুক্ত মন না হলে আপনি তো এই চাহিদার ব্যাপারটা বুঝবেনই না। আজকে তারাই নেতৃত্ব দেবে রবিদার কথায়, যাদের এই মানসিক উন্মেষ হয়েছে যে না, এই কলুষের থেকে বেরোতে গেলে আগে একটা মুক্ত মন, উদার মন এবং সমাজ সচেতন মন, এবং যেটা উনি বলছেন কালচারাল রাইট, সমস্ত ব্যাপারটা কিন্তু একটা কথায় প্রকাশ করা হয়, সেটা হচ্ছে সংস্কৃতি। মানুষের রাজনীতি, মানুষের বিনোদন, মানুষের জ্ঞান সব একত্রভাবে যেটা প্রতিফলিত হয় সেটা হচ্ছে সংস্কৃতি। আজকে শরৎচন্দ্র বা রবীন্দ্রনাথ যারা সমাজকে ঘামেরে, নজরুল জাগিয়েছেন, সংস্কৃতিকে জাগিয়েছেন, যেটাকে উনি রেনেসাঁ নাম দিয়েছেন, মানে নবজাগরণ, নতুন করে জাগতে হবে। ঊনবিংশ শতকটা ছিল সারা ভারতবর্ষে, যেহেতু কলকাতা ছিল রাজধানী, সেই সুবাদে আমরা একটু উন্নত জ্ঞানের কাছে এসেছিলাম রাজধানীতে থাকার সুবাদে। সেখান থেকে যেসব আমাদের চেতনায় ঘা মেরেছিল, সেই ঘাগুলোকে আমরা রূপায়িত করেছিলাম যে এইভাবে আমাদের এগোনো উচিত। সেইটার নামটা আমরা দিয়েছি নবজাগরণ, ঊনবিংশ শতকে যেটা ঘটেছিল। বাট সেই নবজাগরণ কিন্তু রেনেসাঁ নয়। ফ্রান্সে যে রেনেসাঁ হয়েছিল তা কিন্তু নয়, সেখানে হয়েছিল বিপুল জনগণের জাগরণ। এখানে হয়েছিল কিছু শিক্ষিত মধ্যবিত্তের জাগরণ, এটা ব্যাপক নয়। ফলে কি হলো, যখন সেই সংগ্রামটা এগিয়ে এলো, ধরুন এত বড় কথা, যেখানে একজন মুসলিম বাদশাহ বাহাদুর শাহ সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছেন, সেখানে হিন্দু মুসলিম যৌথভাবে ঝাঁপিয়ে পড়ছে। অনেক রমণী, হিন্দু রমণী, রানী ঝাঁপিয়ে পড়ছে সেই সংগ্রামে। অর্থাৎ আমাদের মধ্যে ওই ধর্মীয় সংকীর্ণতা ছিল না। আমরা যখন বুঝলাম আমাদের সংগ্রাম দরকার, সেই বাহাদুর শাহর নেতৃত্বেও আমরা সংগ্রাম করলাম। এবং রামমোহন সেই ব্যাপারটা এত ভালো বুঝেছিলেন যে বাহাদুর শাহ তাকে অ্যাম্বাসাডার করে ব্রিটেনে পাঠালেন, যে তুমি গিয়ে বোঝাও যে ব্রিটিশ, তোমরা কিন্তু খুব অন্যায় করছো, তোমরা আমাদের প্রকৃত যেটা চাহিদা সেটা দিচ্ছ না। তাই বলছি, আজকে হিন্দু মুসলিম মিলিতভাবে সেই সংগ্রামটা আমরা করেছি নবজাগরণের টাইমে। আমাদের আর একটা নবজাগরণ দরকার, কিন্তু সেটা ব্যাপক। এবং ভাগ্যক্রমে আজকে যার জন্মদিন, যে মহিলার, তিনি বর্তমান নবজাগরণের একটা স্ফুলিঙ্গ। এবং দেখলাম তাকে কেন্দ্র করে অন্তঃপুরবাসী নারীরা
রাতের অন্ধকারে বেরিয়ে এলেন, এসে রাস্তা দখল করছেন, মানববন্ধন করছেন। অর্থাৎ আমাদের মধ্যে যথেষ্ট চেতনা সম্পন্ন নারী রয়েছেন। আর রামমোহন তো এটাই চেয়েছিলেন যে নারীরা যদি এই প্রদীপটা ধরে রাখতে পারে, স্ত্রী শিক্ষার প্রচলন তো এইভাবেই করলেন যে নারীদের যদি ওই প্রদীপ জ্বালিয়ে দিতে পারি, ওই প্রদীপেই আলোকময় হয়ে উঠবে। আজকে সেই সুযোগটা এসছে, কিন্তু গঙ্গা জল ছিটিয়ে এই আগুনটাকে নিভিয়ে দেওয়া হচ্ছে নানাভাবে। আজকে যারা আজকে রাজারডায় এসছি, আমাদের দায়িত্ব এই আগুনটা যেন প্রজ্বলিত থাকে, নবজাগরণের জন্য যেন এটা কাজে লাগে। আজকে একবিংশ শতাব্দীর প্রায় প্রথম ভাগ শেষ হয়ে এলো। সৌভাগ্য যে আমরা বোধহয় আর একটা নবজাগরণ ঘটাতে হ্যাঁ, পারবো। বলো। তাই বোধহয় আজকে 14-15 জন আচ্ছা, হলেও মানবো। এতটা সময় দিয়ে আজকে নারী পুরুষ মিলে আমরা এই আলোচনাটা চালাচ্ছি, আগামী দিনেও চালাবো। আপনারা আজকে একটা দিন ঠিক করবেন যে ফেব্রুয়ারি মাসে আবার করবেন নাকি মার্চে করবেন, যাতে আলোচনাটা সুদীর্ঘভাবে ভালোভাবে করা যায়। ধন্যবাদ। দুজন আছেন, আমি না না বলে আপনার পরে আমি বলবো, আমি আপনাদেরই দিয়ে যাচ্ছি কালচারাল গোষ্ঠীকে। বিউটি বিউটি পার্ক পাল। শিশু উদ্যানের সামনে দাঁড়িয়ে শিশুটি মুখ উঁচু করে জিজ্ঞেস করলো, শিশু মানে কি? আমি প্রথমে হতচকিত, তারপর বললাম, শিশু মানে ভোরের আজান, মন্দিরের ঘণ্টার ধ্বনি, গির্জার চূড়ো। শিশুটি অবাক হয়ে তাকিয়ে রইল। বললাম, শিশু মানে শরতের সকাল, বৃষ্টির টুকটাক, শীতের নরম রোদ্দুর। তবুও অবাক হয়ে তাকায় সে। বললাম, শিশু মানে এই যেমন আমি নয় তুমি। আনন্দে হাততালি দিয়ে কলকল করে ওঠে শিশুটি। শিশু মানে আমি নয় তুমি, শিশু মানে আমি নয় তুমি, শিশু মানে আমি নয়। বুঝলাম, শিশু মানে সেই যে এখনো জানে না সে শিশু। বাহ বাহ বাহ। আচ্ছা, আমায় আজকে সভাপতিত্ব করার সুযোগ দিয়েছেন আপনারা, এই জন্য সকলকে অভিনন্দন। আমি শেষ বক্তাও বটে। তারপরে আমাদের অজন্তা এসছেন, তার গানের মধ্য দিয়েই আজকে সভা সমাপ্তি হবে। আমি যেটা বলি, একটা আবেদনও রাখি আগে প্রথমেই, সেটা হচ্ছে এটা ফেব্রুয়ারি মাস, আপনারা সবাই জানেন। আমরা আমাদের একটি সংগঠন আছে, বাংলা সাহিত্য সংস্কৃতি সমাজ, এবং আমাদের সঙ্গে থাকেন গৌতমদা, রাজারদা। গৌতমদা উদ্যোগ নেয় এই বিষয়ে, মায়ের কথা, এই দুটোকে একসঙ্গে এই বাড়িতে মাতৃভাষা দিবস উদযাপন এবং মায়ের কথা, যে প্রত্যেকেরই যে মা আছেন, সে কীভাবে মায়ের কাছে শিখেছেন, পড়েছেন, মানুষ হয়েছেন, সেটা ব্যাখ্যা করা এই বাড়িতে হবে 21শে ফেব্রুয়ারি। কটার সময় গৌতম তো করবো? 21-এ করবো না, করবেন না? সারাদিন সবাই ব্যস্ত থাকে, ওটা 22-এ করুন। ঠিক আছে, পরের দিন করুন। 22-এই করবো, 3টে। আর একটু পরে করুন। তিনটে রবিবার না, রবিবার নয় বলে একটু। আচ্ছা, জায়গা 3টে। রবিবার হলে 3টে হলে ভালো। শনিবার হয় 22 ফেব্রুয়ারি। হ্যাঁ, শনিবার মনে হয় 22 ফেব্রুয়ারি শনিবার হলে 3টে। মনে হয়। আচ্ছা, সেই আচ্ছা শনিবারই ধরে নিন, 22 তারিখে হবে। এই দুটো একই সঙ্গে করব, এটা গেল আমাদের পক্ষ থেকে আবেদন। আরেকটা বিষয় যেটা নিয়ে আজকে মূলত চর্চা হলো, সমাজ পরিবর্তন বা ব্যবস্থার পরিবর্তন। একটা বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে আলোচনার মধ্যে শ্রী মাধব বলেছে যে সে মার্ক্সীয় ভাষায় বলতে হয়। রথীন্দা অনেক এড়িয়ে গেলেন, রথীন্দার থেকে অনেক বেশি দৃঢ় ভাষা আমি আশা করি। মার্ক্সিস্ট ব্যক্তি, আমি আবার মার্ক্স বিরোধী নয়, সমর্থনকারী, কিন্তু মার্ক্সবাদ নিয়ে চর্চা কম করি। কিন্তু তৎসত্ত্বেও বলতে হয় অ্যাকর্ডিং টু নিড, এটা যেটা বুঝিয়ে গেলেন ওদের যে ফর্মুলা, সেটা হচ্ছে প্রয়োজন ভিত্তিক বন্টন। ওই জন্য আমি বলেছিলাম আমার ভাই একটা প্লেন চাই, দেবে কিনা তখনকার ব্যবস্থা ঠিক হবে, দিতেও পারে, রবিদা ভিআইপি দাও একটা, আবার নাও দিতে পারে, তোমার জন্য নয়, এটা হতেই পারে। তো মূল বিষয় জায়গাটা, দরজাটা খোলার জায়গা খুঁজছিলাম আমি মাঝে মাঝে। একটা কোশ্চেন, যারা করবো কি করে পরিবর্তন,
সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যারা বিশ্বাসী, মার্ক্সবাদী হতে পারে, অমার্ক্সবাদী হতে পারে, অনেক সমাজতান্ত্রিক দল আছে তারা মার্ক্সবাদীতে বিশ্বাস করে না, কিন্তু তারা চায় রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থাকুক, একটা সুব্যবস্থা সবাই পাক, অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, শিক্ষা, মৌলিক অধিকার থেকে যাতে বঞ্চিত না হয়, এই ব্যবস্থাটা সবাই চায়। এবং যতগুলো ভারতবর্ষের রাজনৈতিক দল আছেন কেউ কিন্তু এই কথাটার বিরোধিতা করে না, সবাই বলে এটা আমরা তো দেবো, আমরা সেই জন্য তো রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনায় অংশীদার হতে চাই, আমি ক্ষমতায় পৌঁছলে আমি ব্যবস্থাটা করে দেবো। আমরা ঘুরুক করে ভোট দিয়ে পাঠিয়ে দিল, তারা করছে না, আবার চিৎকার চেঁচামেচি, আবার রাস্তায় নামো, আন্দোলন করো। আমি দেখবেন, আমি কালকে একটা ভিডিও কাউকে পাঠিয়েছি, কালকে আমি জানেন অনেকে একটা ট্রেড ইউনিয়ন করি, কালকে আমরা একটা প্রেস কনফারেন্স করছিলাম, সেটা এই কথাটা বলেছি যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে যে প্রতিনিধিরা কোনো কাজ যদি না করে, আমাদের উচিত, এখানেও বলেছি, তাদের ঘেরাও করা। ও যেটা বললে, একটা সিস্টেম যদি হয়, এত পার্সেন্ট তোমার কাজ যদি অখুশি হয়, তাকে এক কাজ করো, বর্জন করে দাও, ভালো প্রস্তাব। আমি আবার সেখানে বলেছি, কালকেই বলেছি, আর গৌতম তো জানে, উনি অনেকবার বলি, তাদের ঘেরাও করো, বাতিল করতে হবে। তা একটা সিস্টেমের মধ্যে খুব ভালো, যেমন উনি যেটা বললেন 20% যদি নোটা হয়ে যায়, নির্বাচনটাই বাতিল, সংবিধানের রাইটস, এটা আমরা প্রচারে নিয়ে যেতে পারি, বোঝাতে পারি। তাহলে আমি যেটা বারবার বলেছি যে নাগরিক উদ্যোগ, এই কথাটা আমি বলি না সাধারণত, নাগরিক দিয়ে উদ্যোগ। আমি সে চলতে চলতে দেখি অনেকে বলে, রবি দাদা পুজো করলে ভালো হতো না, দাদা একটা পুজো করলে ভালো হতো না, এমন একটা পুজো তো করে বল না দাদা, তুমি না যদি মিটিংটা ডাকো তাহলে আমরা সবাইকে তো সাপোর্ট করবো, এরকম উদাহরণ দিচ্ছি। তাহলে আমাকে এই উদ্যোগ নিতে হচ্ছে, মানে উদ্যোগকারী কাউকে হতে হবে। আমি বলেছি কোনো নেতাবিহীন কাজ হয় না, একসঙ্গে হঠাৎ করে যদি যায়, পাঠাগার যখন ছিল তাকে নেতৃত্ব দিতে, তারা কত শোষিত হয়েছে মানুষ, মাধবকে এগিয়ে আসতে হয়েছে, তার মানে সে অগ্রণী ভূমিকা পালন করছে। এখন বিষয়টা হচ্ছে, আমি খুব ছোট্ট করে শেষ করে দিচ্ছি, অনেকেই বোদ্ধা লোকেরা, অনেক পণ্ডিত ব্যক্তিরা উপস্থিত হয়েছেন, দরজা আমি খুলে পেয়েছি। আমি কদিন ধরে খুঁজছিলাম মাধবের কারবারটা কি, মাধবাজি সেটা বলে দিয়েছে, আপনারা সবাই বোধ হয় ধরেছেন অথবা ধরেন, বইপাস করেছেন। এই প্রচারের মধ্য দিয়ে একটি নতুন ব্যবস্থা যে হতে পারে ওদের ভাষা অনুযায়ী, সেটা প্রচার আন্দোলন নেওয়ার পর একটি রাজনৈতিক দল তৈরি করবে ওরা, তাই তো? রাজনৈতিক দলের মধ্য দিয়ে খবরটা যদি আমরা পৌঁছতে পারি, এই ব্যবস্থা আমরা পৌঁছে দেব। তাহলে মাধবের অনুরোধ আমার কাছে, তার বক্তব্য, তুমি এগিয়ে যাও ভাই, তোমরা এগিয়ে যাও, মানুষের কাছে পৌঁছো। আমার মতো মানুষের যদি মনে হয় আমি একটি নির্দিষ্ট সংগঠন করি, আমার অনেক বিষয় আছে, যে ইস্যুগুলো হচ্ছে মানুষের জন্য সুব্যবস্থা, এই মানুষের জন্য সুব্যবস্থার ক্ষেত্রে এখানে কোনো লড়াই থাকার কথা না, আমরা নিশ্চয়ই থাকবো। আমি নিজে হয়তো একটি দল তৈরি করব বা কোনো দলে জয়েন করব, আমি একটা দল অতীতে করেছি, আবার নতুন করে আমার একটা ভাবনায় চিন্তা আছে কোনো রাজনৈতিক দলে জয়েন করব, অথবা নিজেই একটি রাজনৈতিক দল করব। আমি নিয়ে কথাবার্তা চলছে আমার মতো মানুষজনকে নিয়ে। তা আমি আশাবাদী আপনারা এগিয়ে যান। আর দরজার রাস্তাটা আমি খুঁজে পেরেছিলাম, এটা হবে কী করে, কোন মেশিনে টিপবো, তাহলে বোতামেই টিপে মাধবের আগামী দিনে যদি পৌঁছাতে পারে, যে বিষয়গুলো আমাদের মধ্যে প্রতিনিয়ত, একটা ঠিকই যে টাকা যদি ঘরে থাকে তার হিসেব কে রাখবে, এই সিস্টেম যদি থাকে, ফ্রি মার্কেট চাইলেই পাচ্ছি। আবার আরেকটা বিষয় এখানে থাকে, চাহিদা, ডিমান্ডকে কিন্তু আবার তৈরি করে দেওয়া হয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, রাশিয়া থেকে একসময় জানেন ভারতবর্ষের সাথে রাশিয়াতে চামড়ার ব্যবসা নিয়ে খুব যুক্ত ছিল, ভারতবর্ষ থেকে অনেক চামড়া কিন্তু ওরা। তো বেলেঘাটের পাশে দেখবেন লেদার কমপ্লেক্স আছে, ওটা আমাদের বেলেঘাটের কনফারেন্সের পরে, এখন প্রায় বন্ধের মুখে। ওখানে তারা আসতেন, চামড়া পরীক্ষা নিরীক্ষা হতো। তা আমার পরিচিত এক জামাইবাবু সম্পর্কে, তা রাশিয়ার এক ভদ্রলোক এসেছেন, তা বলে যে হ্যাঁ গো, তা তোমাদের দেশে তো হলো, তা এই হাতে একটু সময় আছে, তোমাদের একটু গ্রামগুলো দেখবো না, তোমরা কি একটু আমাকে ঘোরাবে না? সরকারি গাড়ি, দুভাষী ছিল।
বলে হ্যাঁ নিশ্চয়ই চলুন। তো গ্রামের দিকে যাচ্ছে, এখন সেটা চরিত্রটা একটা বদলেছে। তা যেতে যেতে দেখে যারা একটু আমাদের বয়সী আর তারা নিশ্চয়ই নলেজে থাকবে যে একটা সময় গ্রামে গিয়ে জল দেওয়া হতো, এখন তো পাম্প বসানো হয়েছে, ওই খালের পাশ দিয়ে ডোঙা, সে ডোঙা দিয়ে জল দিত লেংটি পড়ে। এখন তো প্যান্ট ট্যান্ট পরে দেখেছি গ্রামে গিয়ে। তো দেখে দাঁড় করিয়েছে, বলে কী ব্যাপার তোমার এখানে কি হচ্ছে? বলে ওই যে জমিতে জল দিচ্ছে ডোঙা করে, কাল থেকে এরম করে তুলে, এই ডাকো। তা ডেকেছে, ডেকে বলেছে তোমাদের কি ডিমান্ড, কি চাই? বলেছে কি আর চাইবো, একটু মোটা ভাত মোটা কাপড়, আর ওই চাষের জন্য একটু জল, একটু সার পেলে আমরা খুশি। বলে ব্যাস? বলে হ্যাঁ। বলে আরে তোমাদের দেশে কৃষকরা কত ভালো, কত সামান্য কিছু ডিমান্ড তোমাদের সরকার দিতে পারে না। তো আমাদের দেশে কৃষকরা কি চায় জানো তো? ফ্ল্যাট চায়, গাড়ি চায়, ওরা সেই পর্যায়ে। তা ডিমান্ডকে কিন্তু তৈরি করে আমাদের দেশের কৃষকরা এখন মোবাইল ব্যবহার করছে, ডিমান্ড তৈরি করে দেওয়া হয়। ডিমান্ডটাও কিন্তু বাণিজ্যের কারণের মধ্যেও পড়ে, বানিয়ারাও চায় যে ডিমান্ড তৈরি হোক। কালকে আমি ধর্মতল দাঁড়িয়ে কথা বলছিলাম, ওই আমাদের ওখানে যারা মুঠে টুটেরা কাজ করে, তো নিজেরাই বললো দাদা খরচ বেড়ে গেছে। বলে কেন? বলে বাড়িতে 3টে মোবাইল, 3টে খরচা আমাকে দিতে হয়, গ্যাস ইত্যাদি, ইলেকট্রিসিটি, জানেন তো বাড়িতে একটা ইয়ে নিয়েছি, ওই টিভি চলে, ফ্রিজ চলে। একটা সময় এগুলো দরকার ছিল না, অল্প পয়সা হয়ে যেত। এখন এই খাবার থেকে বেশি ওই দিকে ব্যয়, তাহলে এটা মার্কেটিং করে দিচ্ছে বানিয়ারা। আর সেই বানিয়াটা মানে আমার প্রয়োজনও কিন্তু পড়ে, মোবাইলটা পড়ে, টিভিটা পড়ে, সবই পড়ছে। তা ডিমান্ডটাও কিন্তু তৈরি করে দেওয়া হয়। তা না হলে একটা অন্য সময় মানে কম পয়সাতে আমাদের বাবা যখন ছিলেন, মানে কম পয়সা কিন্তু এই প্রশ্নগুলো ছিল না। স্কুলে যাবি 3 টাকা 2 টাকা লয়া যা, মুড়ি কিনা খাস, ভাত ডাল তরকারি বাড়িতে এলে পাইলাম, খুব খুশি। এখন তো আমার বাবা থাকলে বলতে বাবা মহা বিপদে পড়েছি। যাই হোক, ডিমান্ডকেও তৈরি করে দেওয়া হয়। এখন মূল কথা যেটা, যে ঘুরিয়ে ফিরিয়ে আমরা সেই নির্বাচনের পদ্ধতিতেই পড়লাম। আশা করি আমাদের এই উদ্যোগ নিয়েছেন আমাদের মাধববাবু, অল্প বয়সী ছেলে। আমরা আশা করব সে আগামী দিনে এগিয়ে যাক। আমরাও ভাববো পারস্পরিক ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক তৈরি করে এগোনো যায় কি না। এদের রাজনৈতিক দল তৈরি হয়নি, হবে। আর আমি একটা রাজনৈতিক দলে জয়েন করবার কথা ভাবছি, অথবা একটা দল তৈরি করব। এই দলে থাকবো নাও, আসবো কিনা সেটা বড় প্রশ্ন না। তাহলে ইস্যু ভিত্তিক একসঙ্গে চলতে পারবো। ব্যক্তিগতভাবে রবিদাও ডাকলে পাওয়া যাবে, এবং আশা করি এখানে যারা আছেন প্রত্যেকে আপনাদের সঙ্গে সহযোগিতা করবে, কারণ যেহেতু কমন ডিমান্ড কমন পিপুলের জন্যে। এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আর শেষে আমাদের সহকর্মী অজন্তা এসছেন, একটা সুন্দর করে গান পরিবেশন করুন এবং সভা সমাপ্ত। আমারও তো গান ছিল, সাজ ছিল মনে, সরস্বতী চরণ ছুঁয়ে থাকবো জীবনে। আমারও তো গান ছিল, জানি না কি অপরাধে শোনাস্তে সে গান, বাধা বিনা ছিঁড়ে গেল, ভেঙে গেল প্রাণ, জানি না কি অপরাধে শোনাতে সে গান, বাধা বিনা ছিঁড়ে গেল, ভেঙে গেল প্রাণ। কত সুখ পেল বিধি তারে লিখনে, আমারও তো গান ছিল, সাজ ছিল মনে, সরস্বতী চরণ ছুঁয়ে থাকবো জীবনে। তোমাদের কাছে শুধু জেনে যেতে চাই, নিয়তি চেয়ে বড় কিছু কি গোনাই। তোমাদের কাছে শুধু জেনে যেতে চাই,
নিয়তি চেয়ে বড় কিছু কি গো নাই। ভালোবাসার রাজা রাজা নয় কি ভুবনে, আমারও তো গান ছিল, সাজ ছিল মনে, সরস্বতী চরণ ছুঁয়ে থাকবো জীবনে। ভালোবাসা নিয়ে এসো কাছেতে আমার, সুর খুঁজে পাবো আমি কণ্ঠে আবার। ভালোবাসা নিয়ে এসো কাছেতে আমার, সুর খুঁজে পাবো আমি কণ্ঠে আবার। জ্বালার গো আলোর শিখা আধারে কোণে, আমারও তো গান ছিল, সাজ ছিল মনে, সরস্বতী চরণ ছুঁয়ে থাকবো জীবনে, আমারও তো গান ছিল। খুব ভালো, ভালো সিলেকশন, খুব ভালো সিলেকশন। সভা সমাপ্ত। আমরা